শিক্ষার্থী বন্ধুরা, অনার্স প্রথম বর্ষ আইসিটি কোর্সের অধ্যায় 7-এর তৃতীয় অংশে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই অধ্যায়ের এর আগের দুইটা অংশ ক্লাস হয়ে গেছে। যারা এগুলো করোনি, সেই অংশগুলো শেষ করেই পরে এই পার্টে এই ভিডিওটা দেখতে আসবা। লিংক ঠিক এই যে উপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে, এখানে ক্লিক করলেই তোমরা সেই অংশগুলোতে চলে যেতে পারবা। তাহলে চলো আমরা শুরু করি। আমরা সেকেন্ড পার্টে, এই অধ্যায়ের সেকেন্ড পার্টে সর্বশেষ আলোচনা করছিলাম যে আমরা কিভাবে আমাদের বাসায় যদি কোনো পিসি থাকে, দুটো পিসি কিভাবে ল্যান কানেকশন দিয়ে আমরা একটা প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করতে পারি ডেটা শেয়ার করার জন্য। কিছু আমাদের কনফিগারেশনের ব্যাপার স্যাপার ছিল, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, এগুলো ঠিক করে দেওয়ার ব্যাপার স্যাপার ছিল। তো এইভাবে ঠিক করে দেওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে বলে নেটওয়ার্ক কনফিগারেশন। এই নেটওয়ার্ক কনফিগারেশন তোমাদের সিলেবাসে আছে। জিনিসটা কি, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। নেটওয়ার্ক কনফিগারেশন কি জিনিসটা? নেটওয়ার্ক কনফিগারেশন হলো নেটওয়ার্কের সকল ডিভাইস ও সেবাকে সঠিকভাবে কাজ করানোর জন্য প্রয়োজনীয় সেটিংস। যেমন আইপি অ্যাড্রেস ঠিক করে দিতে হয়, সাবনেট মাস্ক কত হবে সেটা ঠিক করে দিতে হয়, কোন গেটওয়ে দিয়ে যাবে সেটা ঠিক করে দিতে হয়, মানে ডিফল্ট গেটওয়ে বলে একটা ব্যাপার আছে, সেটা ঠিক করে দিতে হয়। ডিএনএস সার্ভার ঠিকমতো চলছে কিনা, রাউটার আছে কিনা ঠিকমতো চলছে কিনা, এখানে ভিলেনের ব্যাপার স্যাপার আছে নাকি, ভার্চুয়াল ল্যানের ব্যাপার স্যাপার আছে নাকি, তারপরে নিরাপত্তার জন্য ফায়ারওয়াল ঠিকমতো কাজ করছে কিনা। তো এইসব কনফিগারেশন কোথায় কোথায় ঠিক করতে হয়? কনফিগারেশন কনফিগার করতে হয়, রাউটার কনফিগার করতে হয়, কনফিগার করতে হয়, সুইচ কনফিগার করতে হয়। আর আমাদের সার্ভার যে পিসিটা আছে তাকে একটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দিতে হয়। ঠিক নেটওয়ার্কে এন্ট্রি সবাই পাবে কি পাবে না সেটা ফায়ারওয়ালকে নির্দেশনা দিতে হয়। আমার অ্যাক্সেস পয়েন্ট কাজ করছে কিনা, ওয়াইফাই ঠিকমতো কাজ করছে কিনা সেগুলো আমাকে দেখভাল করতে হয়। ওই নেটওয়ার্কে যদি প্রিন্টার থাকে তাকে ম্যানুয়ালি আইপি দিয়ে কনফিগার করে বিভিন্ন কম্পিউটারে তাকে অ্যাড করে নিতে হয়। তো এগুলো কনফিগারেশনের ব্যাপার। জাস্ট সিম্পল করে মনে রাখো যে হচ্ছে যতগুলো সেটিংস থাকে, ডিফল্ট সেটিংস গুলোকে অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে নেটওয়ার্ক কনফিগারেশন। তো নেটওয়ার্ক কনফিগারেশন করতে যেয়ে কিছু সমস্যা হয় অনেক সময় ডিভাইসগুলোতে। কি ধরনের সমস্যা হতে পারে? ধরো যে ডুপ্লিকেট আইপি হয়ে যেতে পারে। ধরো তোমার বাসায় রাউটার, একটা রাউটার থেকে তুমি এক্সটেন্ড করে আরেকটা রাউটার নিয়ে গেছো বাইরের আঙ্গিনায় নেটওয়ার্ক পাওয়ার জন্য। তো দুইটা রাউটার যদি দুইটা ডিভাইসকে একই আইপি অ্যাড্রেস প্রদান করে তাহলে কিন্তু আইপি কনফ্লিক্ট হয়ে যাবে। তো এই জন্য এক রাউটারকে এক্সটেন্ড করে যখন আমি আরেক রাউটার দিয়ে ব্যবহার করি, তখন দ্বিতীয় রাউটারের আইপি অ্যাড্রেসের রেঞ্জ ঠিক করে দিতে হয় যে তুমি এই রেঞ্জে কাজ করিও। ঠিক আছে, প্রথম রাউটারের আইপি রেঞ্জ যা আছে সেটা বাদ দিয়ে অন্য কোনো রেঞ্জ দিতে হয়। তাহলে দ্বিতীয় রাউটার যখন আহ, নতুন ডিভাইসকে কানেক্ট করার সময় আইপি অ্যাড্রেস দিবে, তখন প্রথম রাউটারের মতো করে হুবহু এক হবে না, তখন আইপি কনফ্লিক্ট আর হবে না। ঠিক আছে। তো ঠিক এরকম আর কি কি সমস্যা হয়? রং গেটওয়ে, গেটওয়েটা ঠিক থাকে না, এগুলো নিয়ে সমস্যা হতে পারে। ডিএনএস কাজ করছে না, সাবনেট সাবনেট মাস্ক ভুল দিছি আমি, নেটওয়ার্ক হোস্ট অংশগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। ঠিক আছে, আমার ঠিক কেবলের সমস্যা থাকতে পারে, লুজ কানেকশন থাকতে পারে, কোথাও ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে। আবার আমার ডিভাইসের নেটওয়ার্ক কানেকশন পাচ্ছে না, এমন হতে পারে আমার সার্কিটটা পুড়ে গেছে, আমার আইসি একটা পুড়ে গেছে, নেটওয়ার্ক ইন্টারফেস কারণে হতে পারে। আবার রাউটার অনেকক্ষণ চলতে থাকলে রাউটার নিজেও অনেক সময় কি হয়, হ্যাং খায়। তো তখন ডিএসসিপি এই প্রোটোকল গুলো বা হচ্ছে ডিএনএস, তারপরে হচ্ছে নেট, এই প্রোটোকল গুলো কি অনেক সময় কাজ করতে কি করে, বাধা পায়। তো এই যে কিছু টার্ম বললাম, ডিএনএস, ডিএসসিপি, এগুলো কি তোমাদের মনে আছে? চলো একটু মনে করে দিই। তো ডোমেইন নেমিং সিস্টেম সার্ভারটা কি করে, সেই ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে। আমরা যখন www.google.com চাপি, ব্রাউজারের অ্যাড্রেস বারে, তখন সেটাকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে কে, ডিএনএস। আর আমরা যখন কোনো নেটওয়ার্কে প্রথম যুক্ত হই, আমার ডিভাইসকে একটা আইপি অ্যাড্রেস দেয়। কে দেয়? রাউটার দেয়। কিসের মাধ্যমে দেয়? ডিএসসিপি প্রোটোকলের মাধ্যমে দেয়। স্বয়ংক্রিয়ভাবে আইপি অ্যাড্রেস ও অন্যান্য নেটওয়ার্ক সেটিংস প্রদান করে। আচ্ছা, নেট কি জিনিস? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে প্রাইভেট আইপি অ্যাড্রেসকে আমরা প্রায় পাবলিক আইপি অ্যাড্রেসে, অথবা উল্টাটাও করতে পারি, যে পাবলিক আইপি অ্যাড্রেসকে প্রাইভেট আইপি অ্যাড্রেসে কি করতে পারি, ট্রান্সলেট করতে পারি বা রূপান্তর করতে পারি। এটা সাধারণত রাউটার বা ফায়ারওয়াল দ্বারা সম্পন্ন হয়। আচ্ছা, আর প্রক্সি সার্ভার কি জিনিস? সে আসলে ব্যবহারকারী, ইন্টারনেট ব্যবহারকারী আর ইন্টারনেটের মধ্যবর্তী সার্ভার হিসেবে কাজ করে এই প্রক্সি সার্ভার। আর ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এটা কি করে? একটা নিরাপদে নেটওয়ার্ক সংযোগ তৈরি করে, কিভাবে? এনক্রিপশনের মাধ্যমে। এবং আমার রিয়েল আইপি সে হাইড করে রাখে আমার একটা
ডুপ্লিকেট বা ডুপ্লিকেট না, ডিফারেন্ট একটা আইপি অ্যাড্রেস দিয়ে আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেয়। যে ভিপিএন হলো এমন একটা প্রযুক্তি যা পাবলিক ইন্টারনেটের মাধ্যমে এনক্রিপ্টেড ও নিরাপদ ভার্চুয়াল সংযোগ তৈরি করে এবং ব্যবহারকারীর পাবলিক আইপি অ্যাড্রেস গোপন রেখে নিরাপদে তথ্য আদান প্রদান করতে সাহায্য করে। যেমন যে তোমার মোবাইল দিয়ে তুমি যখন ভিপিএন চালু করো, তখন ভিপিএন সার্ভারের সাথে কানেক্টেড হয়ে যায়। তোমার ডাটাগুলো সরাসরি ইন্টারনেটে না যেয়ে এই সার্ভারের থ্রু দিয়ে যায়, এই সার্ভারের এই সার্ভার হয়ে যায়। এই ইন্টারনেট তখন এই সার্ভারকে চেনে, কিন্তু তোমাকে চিনতে পারে না। এভাবে তোমার নিরাপত্তা নিশ্চিত করা যায়। ঠিক আছে, এখানে ওয়েবসাইট তোমার নিজের পাবলিক আইপি নয়, ভিপিএন সার্ভারের আইপি দেখতে পায়। তো ভিপিএন একটা মজার জিনিস, তোমরা অনেকে এই ভিপিএন দিয়ে ফেসবুক চালাইছিলে মাঝখানে, কিছুদিন আগে হয়তো ফেসবুক বন্ধ করে দিয়েছিল মনে আছে না একটা সময়, হ্যাঁ, তখন ভিপিএন দিয়ে চলতেছিল কিন্তু। আচ্ছা, লোড ব্যালেন্সার, নেটওয়ার্ক র্যাক দেখাচ্ছিলাম তোমাদেরকে। নেটওয়ার্ক র্যাকে কি থাকে, একটা পার্ট থাকে লোড ব্যালেন্সার। তারা কি করে বিভিন্ন সার্ভারের মধ্যে লোড ডিস্ট্রিবিউট করে দেয়। তো লোড ব্যালেন্সার অনেক সময় কি করে কাজ করতে করতে হ্যাং খেয়ে যেতে পারে। তো এই জন্য এই ব্যাপারগুলো ঠিকমতো সবগুলো ডিভাইস চলছে কিনা এটা দেখভাল করার বিষয়টাকে বলে ট্রাবল শুটিং। সমস্যা হতে পারে, সমস্যার সমাধান করার জন্য যে প্রক্রিয়াটা, সেটাকে বলে ট্রাবল শুটিং। এই ডিভাইসগুলো চালাতে যে যেসব সমস্যা হয় সেগুলো আহ, ঠিক করার জন্য একটা প্রক্রিয়া। তো প্রথমে আমাকে জানতে হয়, চিনতে হয় যে সমস্যাটা কোথায়। আগে ডায়াগনোসিস করতে হয় যে কোন ডিভাইসে কোন পার্টিকুলার জায়গায় সমস্যা হচ্ছে। তারপরে সেটার একটা সমাধান আমরা তখন পরিকল্পনা করি। তো এগুলো সমাধান করার জন্য উইন্ডোজ পিসিতে সাধারণত কিছু নেটওয়ার্কিং কমান্ড থাকে, কমান্ড লাইনে যেয়ে এবং লিখতে হয়। কিছু টার্ম এরকম আছে, যেমন নিচে দেখতে পাচ্ছ পিং। এটা খুবই পরিচিত, পরীক্ষায় আসতেও পারে তোমাদের। পিং জিনিসটা কি, যেটা একটা কমান্ড। কি কমান্ড? এটাতে কি করে, ডিভাইসের সংযোগ পরীক্ষা করে, নেটওয়ার্কের সাথে আমার সংযোগ পরীক্ষা করে। একটা ছোট্ট একটা ফাইল নেটওয়ার্ক দিয়ে যে আবার ফিরে আসতে যদি পারে, তাহলে বুঝতে পারবা যে নেটওয়ার্ক ঠিক আছে। আচ্ছা, লাস্ট এখানে দেখা যাচ্ছে আইপি কনফিগ। এটা খুবই প্রচলিত আহ, একটা কমান্ড। তুমি তোমার যদি কম্পিউটার থাকে, তুমি কমান্ড লাইনে যে আইপি কনফিগ লিখলে তোমার পিসির আইপি কনফিগারেশন সব তথ্য তুমি পেয়ে যাও। আইপি কনফিগারেশন দেখায় এখানে, দেখে তখন বুঝতে হয় যে হচ্ছে আমার আইপি কত, সেটা যেভাবে থাকার কথা সেভাবে আছে কিনা, সাবনেট মাস্ক ঠিক আছে কিনা, আমার নেটওয়ার্ক কেন আমি পাচ্ছি না, এগুলো দেখে তখন কিছুটা গেস করা যায় কোথায় সমস্যা হয়েছে। তো এত কিছু যে আমরা টার্ম পড়তেছি, শর্ট টার্ম গুলো, এগুলো আসলে কি জানো, এগুলো প্রোটোকল। প্রোটোকল কি জিনিস? প্রোটোকল হচ্ছে নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসগুলোর মধ্যে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত নিয়ম, নীতি ও মানের সমষ্টি। কি জিনিস? মান বলতে স্ট্যান্ডার্ড বোঝাচ্ছে, ঠিক আছে। আর নিয়ম, রুলস রেগুলেশন, যে কিভাবে কথা বললে আরেকটা ডিভাইস বুঝবে, এটা নির্দিষ্ট করে দেওয়া আছে। তো এরকম প্রোটোকল তোমরা দেখছো, এর আগেও দেখছো, নাম শুনছো, এইচটিটিপি। এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর নিচেটা হচ্ছে এনক্রিপশন ব্যবহার করে, এই জন্য শেষেটা এস আছে, ফর সিকিউর, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। আর এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল আদান প্রদান করতে ব্যবহার হয়। আর সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এটা ইমেল পাঠানোর জন্য ব্যবহার করা হয়। আর টিসিপি আইপি নিয়ে অনেক কথা হয়েছে। টিসিপি হচ্ছে সেগমেন্ট করে করে ভেঙে ভেঙে ডেটা পাঠানোর জন্য নির্ভরযোগ্য একটা প্রোটোকল। আর আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, যে হচ্ছে কি করে রাউটিং এর মাধ্যমে ডেটার গন্তব্য নির্ধারণ করে দেয়। চলো আমরা একটু সামনে আগাই। তো ইন্টারনেট প্রোটোকল টার্মটা তোমরা আগে শুনলো, যদি পরীক্ষায় আসে কিভাবে লিখবে, তোমরা লিখবে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল হলো ডাটা কিভাবে গন্তব্যে পৌঁছাবে তার প্রোটোকল। তো এটি আইপি অ্যাড্রেস ব্যবহার করে ডেটার গন্তব্য নির্ধারণ করে। আইপি প্রোটোকল কি করে? আইপি অ্যাড্রেস ব্যবহার করে গন্তব্য নির্ধারণ করে। এর মেইন কাজ হচ্ছে ডেটাকে প্যাকেট আকারে পাঠানো। ডেটাকে প্যাকেট আকারে পাঠানো, আমরা প্যাকেট সম্বন্ধে বিস্তারিত আরো পরে জানবো। আইপি অ্যাড্রেস দেখে গন্তব্য নির্ধারণ করা হয়, আর রাউটারের মাধ্যমে সঠিক পথ নির্বাচন করা হয়। আইপি অ্যাড্রেস ও আইপিভি বা ইন্টারনেট প্রোটোকল কি একই জিনিস? না, একটু পার্থক্য আছে, একটু পার্থক্য আছে। যে আইপি অ্যাড্রেস আর আইপি প্রোটোকল এক জিনিস না। আইপি হলো ডেটা আদান প্রদানের নিয়ম, রুলস, প্রোটোকল। আর আইপি অ্যাড্রেস হলো নেটওয়ার্কে ডিভাইসের অন্যান্য লজিক্যাল ঠিকানা। ঠিক আছে, মনে রাখার কৌশল হচ্ছে শুধু যদি আইপি বলে তাহলে বুঝবা এটা প্রোটোকল, এটা হচ্ছে নিয়ম। আর যদি আইপি অ্যাড্রেস বলে তাহলে বুঝবা এটা একটা লজিক্যাল অ্যাড্রেস, ঠিকানা। ওই যে চারটা অক্টেট দেখছো, 192, 168, 0.1,
ঠিক আছে, আইপি অ্যাড্রেস। তো পার্থক্য যদি আসে বলবা আইপি হচ্ছে একটা প্রোটোকল, আইপি অ্যাড্রেস হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। আর ডেটা কিভাবে পাঠানো হবে তা নির্ধারণ করে দেয় আইপি। আর আইপি অ্যাড্রেস বলে যে ডেটা কোথায় পাঠানো হবে তা নির্দেশ করে। ডেটা কোথায় পাঠানো হবে বা কোথা থেকে আসছে তা নির্দেশ করে। উদাহরণ হচ্ছে IPv4, IPv6, এগুলো ইংল্যান্ড প্রোটোকল। আর আইপি অ্যাড্রেসের উদাহরণ তুমি নিজে বানায় বানায় দিয়ে দিও। ঠিক আছে, আমরা কিছু প্রোটোকল একটু আহ, দেখে নিই। এগুলো আসলে শর্ট প্রশ্ন হিসেবে খুবই চান্স থাকে আসার, এই জন্য বারবার এগুলো তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখে নাও। যে হচ্ছে নেটওয়ার্কিং এ কম্পিউটার কথা বলে কোন ভাষায়? এটা হচ্ছে প্রোটোকলের ভাষায় কথা। নেটওয়ার্কিং এ কম্পিউটার কথা বলে যে ভাষায় সেটাকে বলছে প্রোটোকল। তো হচ্ছে এইচটিটিপি আর এইচটিটিপিএস, এই দুটো হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগের প্রোটোকল। নিরাপদ ওয়েব যোগাযোগের জন্য হচ্ছে এইচটিটিপিএস ব্যবহৃত হয়। আর নর্মালি যেখানে সিকিউর সিস্টেম নয় সেটার জন্য এইচটিটিপি ব্যবহার করি আমি। ঠিক আছে, আর এইচটিটিপি তে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তোমরা যখন এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ফাইল ট্রান্সফার করো তখন এই প্রোটোকল মেনে চলে। এসএমটিপি বলছি তোমাকে, এসএমটিপি হচ্ছে ইমেল পাঠানোর, খেয়াল রাখো, ইমেল পাঠানোর প্রোটোকল। আর ইমেল যখন সার্ভার থেকে আমার মোবাইলে বা ডেস্কটপে পিসিতে যখন আসে, এই ডাউনলোড করার প্রোটোকলটা হচ্ছে POP3। কিভাবে মনে রাখবা? যখন মেসেজ আসে তখন এই তোমার মেসেঞ্জারে কেমন পপ করে একটা সাউন্ড হয়, তো বুঝবা যে পপ মানে হচ্ছে ডাউনলোড হলো। ঠিক আছে, ডাউনলোড করার সময় আমার যে প্রোটোকলটা ব্যবহার করি সেটা হচ্ছে POP3। টেলনেট, এই টেলনেট প্রোটোকল দিয়ে আমি আসলে ইন্টারনেটের মাধ্যমে দূরের কোনো পিসিকে কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। এমনকি সফটওয়্যার ইনস্টল দিয়ে দিতে পারবো। এমনকি পুরো পিসিকে আমি লক করে দিতে পারবো। মানে মনে হবে যে আমি যেন ওই পিসিতে বসেই কাজ করতেছি। এটা এমন একটা প্রোটোকল। ডিএনএস তোমরা দেখলা একটু আগে, ডিএনএস হচ্ছে ডোমেইন নেমিং সিস্টেম। ARP, অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল। বুঝবো যে অ্যাড্রেস বের করতেছে, কোন অ্যাড্রেস বের করবো? একদম আমার কাছে আইপি অ্যাড্রেস আছে, আমি বের করবো তার ম্যাক অ্যাড্রেস। আর উল্টাটা হচ্ছে রিভার্স আর, অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল। সামনে আর দিয়ে বোঝায় রিভার্স, রিভার্স অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল। টিসিপি আর ইউডিপি। হ্যাঁ, ইউডিপিটা প্রথম শুনলে হয়তো, ওরা টিসিপি নিয়ে আগে আলোচনা করছে যে এটা হচ্ছে নির্ভরযোগ্য। মানে কি, আমার সময় যদি বেশিও লাগে লাগুক, যদি আমাকে দ্বিতীয়বার পাঠাতে হয় তাও পাঠাবো, কিন্তু আমার যা ডাটা ওই ফাইলে ছিল সব যেন যায়, শেষ পর্যন্ত যেন অর্ডার মেনটেন করে যেন ফুল ফাইলটা তৈরি করতে পারি। ঠিক আছে, এই জন্য বলে যে এটা হচ্ছে নির্ভরযোগ্য এবং কানেকশন ওরিয়েন্টেড ডেটা পরিবহন করে। ঠিক আছে, ঠিক একটু পার্থক্য বলে একটা প্রোটোকল হচ্ছে ইউডিপি। সেও হচ্ছে কি ডাটা পাঠায়, সে কি করে জানো? সে হচ্ছে মানে কোনো ডাটা যদি মিস হয়ে যায় সেটাকে সে আবার পাঠায় না। সে চেষ্টা করে যেন মানে টাইমিংটা ঠিক থাকে, যেন দেরি না হয়, আমার সময়টা যেন সময় পাঠাইতে পারে। এটা কোন সময় ব্যবহার করা হয় জানো? এটা ব্যবহার করা হয় মেইনলি যখন তোমার লাইভ স্ট্রিমিং হয়, ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ বা টিভিতে যে লাইভ দেখায়, তাকে এভাবে বানানো হয়েছে যে হচ্ছে তার মেইন টার্গেট হচ্ছে যে রিয়েল টাইমে সে ডাটাগুলো পাঠাবে। এই জন্য লাইভ স্ট্রিমিং এর জন্য ইউটিউবই খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা নেক্সট স্লাইডে এটা নিয়ে আমরা একটা ভিডিও দেখবো। There are two ways data travels on the internet, and they work very differently. The first way is careful. Every packet is sent one by one, and after each packet, a confirmation is received. If something is missing, it is sent again, so nothing is lost. Everything arrives in the correct order. But there's a trade-off. This method is slower. Now let's look at the second way. This one is fast, very fast. Packets are sent continuously, without waiting, no confirmation. No checking. Data just flows, one after another. This makes it much faster, perfect for real-time applications. But here's the downside. Sometimes packets can be lost or arrive out of order. So one method focuses on reliability, making sure everything is correct, and the other focuses on speed, delivering data as fast as possible. Now the names. The reliable method is TCP, Transmission Control Protocol, and the fast method is UDP, User Datagram Protocol. So remember this. TCP as reliable, UDP agon fast. That's how data travels on the internet. Two methods, two different purposes. বুঝতে পারলে? টিসিপি দিয়ে আমি নিশ্চিতভাবে সব ডেটা পাঠাই, প্রতিটা প্যাকেট যায়, আমি কনফার্মেশন পাই, হ্যাঁ গেস। আর ইউডিপি দিয়ে আমি দ্রুত ডাটা পাঠাই। তো আমরা টিসিপি আইপি প্রোটোকল নিয়ে এর আগেও পড়ছিলাম, আমরা এখন একটা বিস্তর এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের কিছু মডেল আছে,
অ্যান্ড ডেটা কিভাবে ট্রান্সফার হয়। টিসিপি আইপি একসাথে বলা হয়, একসাথেই মূলত এটা ভাই ভাইয়ের মতো কাজ করে। ঠিক আছে, টিসিপি আইপি হচ্ছে তোমার, টিসিপি হচ্ছে নির্ভরযোগ্য ডেটা পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করে। সে কি করে, ডেটাগুলোকে সেগমেন্টে বিভক্ত করে। ঠিক আছে, তো সঠিক ক্রম বজায় রাখে, অর্ডারটা মেনটেন করে। ঠিক আছে, আর ডেলিভারি দেওয়ার সময় নির্ভরযোগ্য, রিলায়েবল। কিভাবে রিলায়েবল? সে চেক করে যে এই প্যাকেটটা তুমি কি পেয়েছো। হ্যাঁ, রিসিভার বলে হ্যাঁ পাইছি, তারপরে সে নেক্সট প্যাকেট পাঠায়। ঠিক আছে, তো পুনরায় পাঠায়। এই যে যদি লস্ট হয়, কোনো ডেটা না পায়ে থাকে, তাহলে সেই প্যাকেটটা সে আবার পাঠায়। তো এভাবে এই অর্ডারটা মেনটেন হয় এবং ফাইল যা পাঠানো হয় সেটা অটুট থাকে, মানে কোনো পরিবর্তন হয় না, নির্ভরযোগ্য, এই জন্যই বলা হচ্ছে। ঠিক আছে, এবং এই জন্য ত্রুটিমুক্ত বলা হচ্ছে। কি ত্রুটিমুক্ত? এই যে আমরা ট্রান্সফার করতেছি ডেটাগুলো, এই ট্রান্সফারটা কি হচ্ছে, ফ্ললেস, ফ্ললেস মানে ত্রুটিমুক্ত হচ্ছে। ঠিক আছে, তো এই পাঠানোর কাজটা করলাম, রিসিভ করতেছে কিভাবে, ডাটাগুলো যাচ্ছে কিভাবে শেষ পর্যন্ত গন্তব্যে, আইপি দিয়ে যাচ্ছে। তো আইপি জিনিসটা কি, ইন্টারনেট প্রোটোকল কি করছে, সে হচ্ছে অ্যাড্রেসিং করে। সে আইপি অ্যাড্রেসটা ওই সেগমেন্টের সাথে কি করে দেয়, যোগ করে দেয়। টিসিপি কি করে, ডাটাকে সেগমেন্ট তৈরি করে, আর সেই সেগমেন্টটার সাথে সোর্স আইপি আর হচ্ছে ডেস্টিনেশন আইপি যোগ করে দিয়ে একটা নতুন বড় ফরম্যাট তৈরি হয় ডাটার, সেটাকে বলে প্যাকেট। সেগমেন্ট যোগ সোর্স আইপি যোগ ডেস্টিনেশন আইপি মিলে হয়ে যাবে তোমার একটা প্যাকেট। এই প্যাকেটটাতে যেহেতু সোর্স আর ডেস্টিনেশন সব লেখাই আছে, সে এই আইপি কি করে এখন, এইটা অনুযায়ী রাউটারের মাধ্যমে কি করে, পাঠায় দেয় ডাটাটাকে, যে তার ডেস্টিনেশন যেখানে, যে অ্যাড্রেসে, সেখানে পাঠায় দেয়। ঠিক আছে, তো এইভাবে রাউটিং করে প্যাকেটের গন্তব্য নিশ্চিত করে কে, আইপি, আইপি। ঠিক আছে, টিসিপি আর আইপি আসলে কি করে, একসাথে কাজ করে, মানে দেয়া আর নেয়া। তুমি যদি দিচ্ছ, কেউ যদি না নেয়, তাহলে কি দেয়াটা হবে, হবে না। ঠিক এই জন্য দেয়া আর নেয়া একসাথে হয়, এই জন্য টিসিপি আইপি কাজটা একসাথেই হয়। এই ডেটা আদান প্রদানের কাজটা কি হয়, একসাথে হয়। রোলটা একটু যদি বোঝার চেষ্টা করি, যে ইন্টারনেট প্রোটোকলকে বলতে পারো অ্যাড্রেসার, সে অ্যাড্রেস তৈরি করে দিচ্ছে যে কোথায় যাবে এই প্যাকেট, দেখো কোথায় যাবে, সে অ্যাড্রেস তৈরি করে দিচ্ছে, অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দিচ্ছে। আর ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল হচ্ছে ম্যানেজার, সে ডেটাগুলো সেগমেন্টে ভাগ করে 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 একটার পর একটা ডাটা পাঠিয়ে দিচ্ছে। তো এই টিসিপি আইপির প্রশ্ন যদি আসে যে টিসিপি আইপি প্রোটোকল স্ট্যাক জিনিসটা কি, তুমি পরীক্ষা হলে কিভাবে লিখবা, তুমি লিখবা হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল বা প্রোটোকল স্ট্যাক হলো ইন্টারনেটে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত একটি 4 স্তর বিশিষ্ট নেটওয়ার্ক মডেল। টিসিপি আইপি প্রোটোকল স্ট্যাকটা কি, এটা আসলে একটা নেটওয়ার্ক মডেল। কয় স্তর বিশিষ্ট, এটা 4 স্তর বিশিষ্ট। মানে ডাটাগুলোকে যখন পাঠায়, মোট 4টা ভাগের কাজ হয়, এবং তুমি ভাবতে পারো আপাতত, ঠিক আছে, আপাতত এরকম ভাবতে পারো। তো হচ্ছে এর স্তরগুলো হচ্ছে কি, প্রথমে অ্যাপ্লিকেশন, যে তোমার অ্যাপ থেকে ডেটাগুলো ট্রান্সফার হয়ে, ট্রান্সপোর্ট হয়ে ইন্টারনেটের মাধ্যমে একেবারে শেষ পর্যন্ত একেবারে ডিভাইস লেভেলে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এই টিসিপি আইপি কি করে, বিভিন্ন নেটওয়ার্ক প্রোটোকলকে স্তর ভিত্তিক ভাবে সাজিয়ে ডেটা আদান প্রদান সহজ ও নির্ভরযোগ্য করে। এবং এটা আসলে বাস্তব ভিত্তিক, এটা আসলে বাস্তবেই এভাবে কাজ করে, এভাবে বাস্তবে আসলে এভাবে কাজ করে। ঠিক আছে, সেই যে আরবানের কাজ করছিল প্যাকেট সুইচিং, ঠিক এখনো তারই ধারাবাহিকতায় সিপিআইপি এখনো মানে তার বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পারছে। ঠিক আছে, আচ্ছা, তো সহজ করে যদি একটু ব্যাখ্যা করি, অ্যাপ্লিকেশন লেয়ারে কি হয়। অ্যাপ্লিকেশন লেয়ারে মূলত তোমার সফটওয়্যার যেটা তুমি ব্যবহার করছো, যে অ্যাপে তুমি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যাই ব্যবহার করছো না কেন, সে ডেটাটা রেডি করে, রেডি করে পাঠানোর জন্য রেডি করে, সে ডাটা রেডি করে। তারপরে ট্রান্সপোর্ট লেয়ার কি করে, এই ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে সেই ডাটাটাকে ভাগ করে, সেগমেন্টে ভাগ করে, সেগমেন্টে ভাগ করে, এবং পোর্ট নাম্বার অ্যাড করে দেয়। পোর্ট, তাহলে এই সেগমেন্টে কি থাকে, আমার মেইন ডাটা থাকে আর পোর্ট নাম্বার থাকে, এই হলো সেগমেন্ট। এই সেগমেন্ট যখন ইন্টারনেট লেয়ারে যায়, তখন এই সেগমেন্টের সাথে আবার সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস যোগ হয়ে যায়। এই হয়ে গেল তোমার প্যাকেট। তখন হয়ে গেল, তখন হয়ে গেল তোমার প্যাকেট। সেগমেন্টে হয়ে গেল কি এখন, প্যাকেট। ঠিক আছে, তো এখন এই প্যাকেটে যেহেতু ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস আছে, সেই অনুযায়ী রাউটিং করে একেবারে ডেস্টিনেশনে চলে যায়। ঠিক আছে, এবং চলে গেল ডেস্টিনেশনে যেয়ে একেবারে তখন রাউটার হয়ে সুইচ হয়ে ঠিক এক্স্যাক্টলি ম্যাক অ্যাড্রেস দিয়ে একদম পারফেক্ট
ডিভাইসে একদম কি ফিজিক্যাল মিডিয়া হয়ে বিট আকারে ডাটাগুলো চলে যায়। তো এই লেয়ারে কি কি কাজ করে, আমাদের যে নেটওয়ার্ক মিডিয়া আছে, নেটওয়ার্ক মিডিয়াগুলো এই লেয়ারে কাজ করে। আর ম্যাক অ্যাড্রেস ব্যাপারটার সাথে জড়িত আছে, একেবারে ডিভাইসকে রুট লেভেলে যায় চেনার জন্য ম্যাক অ্যাড্রেস ব্যবহার করা। ঠিক আছে, তাহলে মেইনলি চারটা: অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, ইন্টারনেট, নেটওয়ার্ক অ্যাক্সেস। টিসিপি আইপি প্রোটোকল যেমন সহজ করে চারটা ধাপে ডেটাগুলো ট্রান্সফার করার কথা বলে, ওখানে বুঝতে কিছুটা কষ্ট হয়। তো আসলে ডেটা আসলে ঠিক 7টা ধাপে এভাবে আহ, এক পিসি থেকে আরেক পিসিতে যায়। এভাবে যদি চিন্তা করি তাহলে আমাদের বুঝতে একটু বেশি সুবিধা হয়। তো এই 7টা ধাপে ট্রান্সফারের এই মডেলটা হচ্ছে ওএসআই মডেল। কি মডেল? ওএসআই মডেল। এটা আসলে বর্তমানে এই নেটওয়ার্কিং এর জন্য এটা আদর্শ কাঠামো। এবং এই ওএসআই মডেল দিয়ে আমরা টিসিপি আইপি প্রোটোকলের কাজটাকে আরো বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারি। আসলে ওএসআই মডেলটা কিন্তু বাস্তব ভিত্তিক না, কিন্তু এটা শুধু বোঝার জন্য এবং শেখানোর জন্য। তো এই ওএসআই মডেল হচ্ছে একটা রেফারেন্স মডেল। এটা কি করে? নেটওয়ার্ক শেখানোর জন্য ডিজাইন করা হয়েছে, সমস্যা নির্ণয় করা সহজ হয়। বুঝতে গেলে, সমস্যা সমাধান করতে গেলে এই মডেলটা আমাদের কনসেপ্টটাকে ডেভেলপ করে। ঠিক আছে, এবং প্রতিটা স্তরের কাজ, স্তর বলতে ধাপ, যেটা যখন এখান থেকে আর এখানে যাচ্ছে, কত ধাপে যাচ্ছে, কিভাবে চিন্তা করলে আমার কাজ করতে সুবিধা হবে, সেটাই মূলত এই ওয়েসাই রেফারেন্স মডেল আমাদেরকে কি জানায়। রেফারেন্স মডেল কেন বলে? রেফারেন্স মডেল মানে এটা বাস্তব না, এটা শুধু, এটা কি, এটা কাল্পনিক। এটা কারা তৈরি করছে? তৈরি করছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এই আইএসও সনদ ওনাকে বলে না, আইএসও 2000 সনদ অনেক সময় এই যে প্রোডাক্টে লেখা থাকে, কিন্তু তারা কিন্তু স্ট্যান্ডার্ড একটা মেনটেন করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড এটা কি করে দেয়, প্রতিটা প্রোডাক্টের জন্য স্ট্যান্ডার্ড তৈরি করে দেয়। তো তারাই মূলত এই ওয়েস আই মডেল নিয়ে আসছে। দেখো, উল্টালে কিন্তু আবার এটাও আইএসও হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভুলাই ফেলিও না। ওএস আই হচ্ছে মডেল, আর আইএসও হচ্ছে একটা প্রতিষ্ঠান। ঠিক আছে, এই ওএসআই ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন এই মডেলটা মূলত আমাদের নেটওয়ার্ক বুঝতে সাহায্য করে। চলো ওএসআই মডেলের আমরা একটু ধাপে ধাপে প্রতিটা ধাপ বোঝার চেষ্টা করি। তো এখানে 7টা ধাপের মধ্যে প্রথম ধাপটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। দেখতে পাচ্ছ ছবি এখানে। ফিজিক্যাল লেয়ার বলতে এখানে থাকে তোমার টুইস্টেড পেয়ার কেবল থাকতে পারে, এখানে তোমার থাকে হচ্ছে ওয়াইফাই থাকতে পারে, যেগুলো নেটওয়ার্ক মিডিয়া দিয়ে আমরা কানেক্টেড হই, সেগুলো আসলে ফিজিক্যাল লেয়ার। ঠিক আছে, তো এই ফিজিক্যাল লেয়ারের পরের লেয়ারটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ার, ম্যাক অ্যাড্রেস, সুইচ, এই ব্যাপারগুলো ডাটা লিঙ্ক লেয়ারের ব্যাপার। ওই যে ইন্টারনেট প্রোটোকলের কথা, প্যাকেট নিয়ে কাজ করার ব্যাপার সেগুলো, সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। এখানে এই যে প্যাকেট রাউটিং হচ্ছে, প্যাকেট রাউটিং হচ্ছে। ট্রান্সপোর্ট লেয়ারের কাজের মধ্যে আছে ওই যে টিসিপি, ইউডিপি, এই প্রোটোকলগুলো তোমার ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। সেশন লেয়ারের কাজ হচ্ছে লগ ইন, লগ আউট, এভাবে সেশন মেনটেন করা। তুমি যদি দীর্ঘক্ষণ তুমি একটা সিস্টেমে ইনঅ্যাক্টিভ থাকো, অটোমেটিক সেশনটা কি হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, সেশন টাইম আউট হয়ে যায়। ঠিক আছে, এই সেশন মেনটেন করে। আর প্রেজেন্টেশন লেয়ারে কি হয়, ওই যে এনক্রিপশনের কাজগুলো হয়, ডেটাগুলোকে বিভিন্ন ফরম্যাটে উপস্থাপন করা। আর অ্যাপ্লিকেশন লেয়ারে মূলত কি হয়, যোগাযোগ স্থাপন করার জন্য যে প্রোটোকল গুলো আছে, এসটিটিপি, এফটিপি, এসএমটিপি, ডিএনএস, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের ব্যাপার। তুমি যদি খেয়াল করো, তুমি যখন কোনো ডেটা পাঠাচ্ছ, সেন্ড করতেছো, তখন তোমার কলমটা হবে 7 থেকে 1। দেখো তোমার মোবাইলের অ্যাপ্লিকেশন থেকে আহ, এই এসটিটিপি প্রোটোকল হয়ে ডাটাগুলো, রিকোয়েস্ট গুলো যাচ্ছে, যাওয়ার সময় এনক্রিপশন হয়ে যাচ্ছে। তো কানেকশন যখন শুরু হলো, আমার একটা সেশন দেওয়া হলো, ডাটাটা একবারে যাচ্ছে না, ডাটাটাকে সেগমেন্ট করা হলো, এই প্রতিটা ভাগের সাথে আবার আইপি অ্যাড্রেস যুক্ত হয়ে প্যাকেট তৈরি হয়ে গেল। এই প্যাকেট গুলো যখন আবার চলে আসলো সুইচের কাছে, সুইচ তখন ম্যাক অ্যাড্রেস দিয়ে ডিভাইসকে দিয়ে দিল, হচ্ছে একদম অণুগুলো তখন কি করলো, অপটিক্যাল ফাইবার হয়ে ডাটাগুলো পাঠিয়ে দিল। আর যখন তুমি মেসেজ রিসিভ করো, ঠিক তখন এরকম তার দিয়ে আমার সিগন্যাল আসে। সেই সিগন্যাল গুলো ফিজিক্যাল লেয়ারের ব্যাপার স্যাপার। সিগন্যাল গুলো চলে আসে সুইচের মাধ্যমে আমার নেটওয়ার্ক লেয়ারের কাছে। নেটওয়ার্ক লেয়ার কি করে দেয়, তার প্যাকেট দিয়ে দেয় ট্রান্সপোর্ট লেয়ারকে, সে প্যাকেটটা খুলে ফেলে সেগমেন্টটা বের করে, সেগমেন্টটা দিয়ে দেয় তোমার সেশন লেয়ারের কাছে, সেশন তৈরি করে। এই সেগমেন্ট ডাটাটাকে কি করে আবার ডিক্রিপশন করে। এনক্রিপ্টেড ডাটাকে আবার কি করতে হয়, ডিক্রিপ্ট করতে হয়, উল্টায় ডিক্রিপশন করে ডাটা একদম রিয়েল ডাটা ফরম্যাটে নিয়ে আসা হয়। এই রিয়েল ডাটা ফরম্যাট তখন অ্যাপ্লিকেশন কি হয়, পায়। পায়, তুমি তখন আবার মোবাইলে দেখো যে ও আচ্ছা মেসেজ পাঠাচ্ছে, হ্যালো। বুঝতে পারলা? তো বাস্তবে একটা উদাহরণ দিই। ধরো তুমি ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউবে ঢুকলাম,
তো অ্যাপ্লিকেশন লেয়ার কি করে? দেখো তুমি কিন্তু এবার ইউটিউব থেকে কিছু দেখতে চাচ্ছ, তুমি কিছু রিকোয়েস্ট পাঠাবা, ওই জন্য কিন্তু উপর থেকে নিচের দিকে আসতেছে। এবার অ্যাপ্লিকেশন লেয়ার ইউটিউবের অনুরোধ তৈরি করে। প্রেজেন্টেশন লেয়ার প্রয়োজনে আমার রিকোয়েস্টটাকে কি করে এনক্রিপ্ট করে পাঠায়, যে আমি কোন ভিডিও দেখতে চাচ্ছি এই রিকোয়েস্টটা যেন অন্য কেউ দেখতে না পায়। সেশন লেয়ার ইউটিউব সার্ভারের সাথে আমার ডিভাইসের আমার অ্যাপের একটা কি করে সেশন তৈরি করে, সেশন তৈরি করে। এই আমি যে ডাটা পাঠাতে চাচ্ছি এই ডাটাটা একবারে না যেয়ে সেগমেন্ট আকারে ভাগ হয়ে যায়। এবার সেগমেন্ট গুলোকে আবার আইপি অ্যাড্রেস যুক্ত হয়ে ওখানে প্যাকেট হয়ে যায়, প্যাকেট গুলো আবার রাউটিং এর মাধ্যমে নির্ধারিত গন্তব্যে চলে যায়। কিভাবে যায়? ডাইরেক্ট চলে যায় না, ডাটা লিঙ্ক লেয়ার হয়ে যায়, ডাটা লিঙ্ক লেয়ার হয়ে যায়। এই ডাটা লিঙ্ক লেয়ার হয়ে একেবারে ফিজিক্যাল লেয়ার হয়ে একদম অ্যানালগ। এই ফিজিক্যাল লেয়ারের যে ডাটাগুলো না, এগুলো হচ্ছে অ্যানালগ ডেটা, এগুলো হচ্ছে আমার অ্যানালগ ডেটা। ঠিক আছে, আর ডাটা লিঙ্ক লেয়ারের ডেটাগুলো হচ্ছে আমার 101001 এবং ডিজিটাল ডেটা। খেয়াল রাখবেন এই ওয়েবসাইট মডেলের এই ধাপগুলো। চলো দেখি কতটুকু মনে আছে, একটু আমরা ছবি ছাড়া বোঝার চেষ্টা করি। তাহলে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। এটা মনে রাখার একটা টেকনিক তোমাদেরকে আমি একটু পরে শিখিয়ে দিচ্ছি। তো তোমরা খালি একটু খেয়াল করো যে ফিজিক্যাল লেয়ারে কি ছিল, ছবিটা মনে পড়ে? তার, ওয়াইফাই কানেকশন, এগুলো ফিজিক্যাল লেয়ারে। ডাটা লিঙ্ক লেয়ারের ছবিটা কি কি ছিল মনে পড়ে? কি ছিল? সুইচ, ম্যাক অ্যাড্রেসের ব্যাপার সেটা। তো ডাটা লিঙ্ক লেয়ারের যে ইউনিট, ডাটা ইউনিট, সেটাকে বলে ফ্রেম। ফিজিক্যাল লেয়ারের ইউনিটকে বলে বিট। কি বলে? বিট। ডাটা লিঙ্ক লেয়ারের ডাটা ইউনিটকে বলে ফ্রেম। নেটওয়ার্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ারে কি থাকে? রাউটার থাকে। কি থাকে? রাউটার। রাউটার কোন লেয়ারে কাজ করে প্রশ্ন যদি আসে? রাউটার 3 নম্বর লেয়ারে কাজ করে। রাউটার 3 নম্বর লেয়ারে কাজ করে। এই লেয়ারের ডাটা ইউনিট হচ্ছে প্যাকেট। এই লেয়ারের ডাটা ইউনিট হচ্ছে প্যাকেট। আর প্যাকেটে কি থাকে? ডাটা সেগমেন্ট থাকে, সোর্স এবং আইপি অ্যাড্রেস, সোর্স এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস থাকে। আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ারে কারা কারা কাজ করে? ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে টিসিপি, ইউডিপি এই প্রোটোকলগুলো কাজ করে। আর এখানে নেটওয়ার্ক লেয়ারে এখানে কাজ করে আইপি প্রোটোকল কাজ করে। আইপি ইন্টারনেট প্রোটোকল কাজ করে, রাউটার কাজ করে। প্যাকেটের ব্যাপার স্যাপারটা এইখানে। আর ট্রান্সপোর্টে টিসিপি, ইউডিপি, সেগমেন্টের ব্যাপার স্যাপারটা ট্রান্সপোর্ট। সেশনে লগ ইন লগ আউটের ব্যাপার স্যাপার এখানে সেশন মেনটেন করা হয়। তো সেশন আইডি দিয়ে আবার এনক্রিপশন ডিক্রিপশনের ব্যাপার স্যাপার থাকে। এনক্রিপশন ডিক্রিপশনটা হয় আবার এনক্রিপশন ডিক্রিপশন এটা হয় আবার প্রেজেন্টেশন লেয়ারে। ঠিক আছে, ডেটাটাকে ফরম্যাটিং করা, এনক্রিপশন করা, এটা এই লেয়ারের কাজ। আর সেভেন্থ লেয়ার যেটা ইউজার ইন্টারফেস, একেবারে আমি সামনে দেখতে পাচ্ছি, তথ্যগুলোকে বিভিন্ন ফরম্যাটে দেখতে পাচ্ছি। এ পর্যন্ত আনার জন্য কারা কাজ করে? এইচটিটিপি, এইচটিটিপিএস, এফটিপি, এসএমটিপি, এগুলা। ঠিক আছে, আমরা পরের স্লাইডে দেখবো যে প্রতিটা লেয়ারের কাজ যদি পরীক্ষায় আসে, প্রতিটা লেয়ারের কাজগুলো আমরা একটু দেখে নিই। তো নেটওয়ার্কের মডেলের যে প্রথম লেয়ার যেটা ফিজিক্যাল লেয়ার, ফিজিক্যাল লেয়ারের কাজ হচ্ছে বিট স্তরে সিগন্যাল প্রেরণ করে। এখানে রফলাটা দিয়ে দিও, সিগন্যাল প্রেরণ করে। আর এখানে কি কে এই লেয়ারে আছে? আছে তোমার কেবল, আছে হাব, আছে রিপিটার। এগুলো হচ্ছে এই লেয়ারে কাজ করে। এগুলো হচ্ছে একেবারে অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করে, বিট স্তর। আর ডেটা লিঙ্ক লেয়ারে এই বিটকে ফ্রেমে তৈরি করে এবং ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে ডিভাইস শনাক্ত করে। কে করে বলো দেখি? সুইচ। কে করে? সুইচ। ঠিক আছে। আর নেটওয়ার্ক লেয়ার এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস ব্যবহার করে ডেটা প্যাকেট রাউটিং করে এবং সেরা পথ, সেরা বলতে যে পথে যেতে সময় কম লাগবে সেটাই বেস্ট বেস্ট ওয়ে বের করে আর কি। ঠিক আছে, চলো দেখি ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে ডেটার নির্ভরযোগ্যতা ও সঠিক ক্রম নিশ্চিত করে। টিসিপি আর ইউডিপি প্রোটোকল এই লেয়ারে কাজ করে। এই লেয়ারের ডাটা ইউনিট হচ্ছে সেগমেন্ট। সেশন লেয়ার, সেশন লেয়ার দুটি ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে, সেই সংযোগ বজায় রাখে এবং সংযোগ যদি শেষ করতে চাই লগ আউট চাপে দিলে আমার সংযোগ শেষ হয়েছে। এরকম সেশন তৈরি হয়, সংযোগ বজায় থাকে এবং সেশন শেষ হয়। প্রেজেন্টেশন লেয়ারে ডেটা এনক্রিপশন, ডিক্রিপশন আর হচ্ছে ফরম্যাট রূপান্তর করে। আমরা MP4 ডেটাকে MP3 তে কনভার্ট করার ব্যাপার স্যাপার। তো অ্যাপ্লিকেশন লেয়ারে কি হয়? ব্যবহারকারীর সাথে অ্যাপ্লিকেশনের সরাসরি একটা যোগাযোগ তৈরি হয়, একটা ইন্টারফেস তৈরি হয়ে যায় যে আমি সরাসরি মোবাইলটাতে কি দেখতে পাচ্ছি ডেটাগুলো। যদি প্রশ্ন আসে যে ওএসআই এর পূর্ণ রূপ লেখো, আর ওএসআই রেফারেন্স মডেল জিনিসটা কি, এর স্তর কতগুলা, প্রতিটার কাজ কি, প্রতিটা স্তরে কি কি প্রোটোকল কাজ করে, এই প্রশ্নগুলো 10 মার্কের জন্য তুমি একটু দেখে নাও। এটা পরীক্ষায় তোমার আসার সম্ভাবনা মনে করো যে প্রায় 100%। আমার মনে হচ্ছে এটা থেকে তোমার প্রশ্ন
আসতেই পারে। তো তুমি দেখবা যে ওএসআই এর পূর্ণরূপ হলো ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন। ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন। এটা কারা তৈরি করছে? এটা তৈরি করছে আইএসও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে? এটা মূলত 7 স্তর বিশিষ্ট বা 7টা লেভেল বিশিষ্ট একটা আদর্শ আদর্শ নেটওয়ার্ক মডেল। এবং এটা কেমন মডেল? রেফারেন্স মডেল। এটা বাস্তব না, এটা শুধু কাল্পনিক, শুধু বোঝার জন্য। এটা দিয়ে কি হয়, কি বোঝা যায়? নেটওয়ার্ক কিভাবে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদান করে বা হয়, তা ধাপে ধাপে ব্যাখ্যা করে। একটা মনে রাখার টেকনিক মাথায় রাখার চেষ্টা করি। ফিডার খায় নাতিটা, সেই পাজি আপুটা। ফিডার খায় নাতিটা, সেই পাজি আপুটা। এটা আসলে মিলানোর জন্য কেউ মাইন্ড করেন না, একটু মজা করলাম। কি রাগ করলেন? আচ্ছা, চলো পড়ি। তো ফি দিয়ে ফিজিক্যাল লেয়ার, ডা দিয়ে ডাটা লিঙ্ক লেয়ার, না দিয়ে এই যে নাতি, নাতি দিয়ে নাতির নাত দিয়ে নেটওয়ার্ক লেয়ার, টা টা দিয়ে ট্রান্সপোর্ট লেয়ার। তাহলে এখানেই হয়ে গেল আমার 4টা। ফিতে ফিজিক্যাল, ডাতে ডাটা লিঙ্ক, নাত থেকে নেটওয়ার্ক, আর টা দিয়ে ট্রান্সপোর্ট, আর সেই দিয়ে সেশন, পাজি দিয়ে প্রেজেন্টেশন, আপুটা দিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। এখন তাহলে মনে রাখা সহজ। ফিডার খায় নাতিটা, সেই পাজি আপুটা। চলো আমরা পরীক্ষায় খাতায় লেখার মতো করে, তোমরা লেখার সময় যদি এই ক্রম নিচ থেকে এইভাবে লিখতে না চাও, উপর থেকে লিখতে চাও, লিখতে পারবা, সমস্যা নেই। আমরা এই ক্রমটা বজায় রাখার জন্য নিচ থেকে উপরের দিকে পড়বো। তো ফিডার খায় নাতিটার প্রথম হচ্ছে ফিজিক্যাল লেয়ার। কি কাজ? যে বিটকে বৈদ্যুতিক আলোক বা রেডিও সিগন্যাল হিসেবে প্রেরণ করে, মানে ডিজিটাল ডেটাকে অ্যানালগ ডেটায় কনভার্ট করে। ঠিক আছে? মাধ্যমগুলো কি কি? কেবল থাকে, হাব থাকে, বিট লেভেলে তোমার কি থাকে, আর রিপিটার থাকে। কি থাকে? রিপিটার। বুঝা গেল না? তো রিপিটার। ঠিক আছে? রিপিটার কি করে? দুর্বল সিগন্যালকে আবার সবল করে দিয়ে দেয়, পড়াইছিলাম। আর ডার, ফিডার, ডা মানে ডাটা লিঙ্ক লেয়ার। এই যে ডার, ডাটা লিঙ্ক লেয়ারে কি হয়? ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে ফ্রেম আদান প্রদান করে। কে করে? সুইচ। কে করে এই কাজটা? কে করে? সুইচ। কি করে? ফ্রেম আদান প্রদান করে। কোথায় যাবে এটা নির্ধারণ করে কি করবে? ম্যাক অ্যাড্রেস দিয়ে। ঠিক আছে? আর নাতি বা নেটওয়ার্ক, নেটওয়ার্ক লেয়ার হচ্ছে আইপি অ্যাড্রেস ব্যবহার করে রাউটিং করা হয়। ডেস্টিনেশনে প্যাকেট পাঠিয়ে দেওয়া হয়। কি পাঠিয়ে দেওয়া হয়? প্যাকেট। কে পাঠায়? রাউটার। কিভাবে পাঠায়? রাউটিং করে পাঠায়। আহ, কি দেখে পাঠায়? আইপি অ্যাড্রেস দেখে পাঠায়। ট্রান্সপোর্ট লেয়ারে নির্ভরযোগ্যভাবে ডেটা প্রেরণ করা হয় কিসের মাধ্যমে? টিসিপি ইউডিপি প্রোটোকলের মাধ্যমে। এখানে ডেটা ইউনিটটা হচ্ছে সেগমেন্ট। এই সেগমেন্টের মধ্যে কি আছে? পোর্ট নাম্বার আছে এবং ডেটা আছে। সেইটা হচ্ছে সেশন। সেশন লেয়ার লগ ইন লগ আউটের মাধ্যমে সেশন স্থাপন করে, নিয়ন্ত্রণ করে এবং সমাপ্ত করে। সেশন সমাপ্ত করা ইম্পর্টেন্ট। তুমি সমাপ্ত না করে যদি চলে আসো, হ্যাকার সেই সেশন আইডি নিয়ে ঢুকে হ্যাক করার মতো কাজ করে ফেলতে পারে। আর পাঁচই হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন হচ্ছে ডেটার ফরম্যাট পরিবর্তন করা, এনক্রিপশন এবং ডিক্রিপশন করা, এমনকি জিপ করা, কম্প্রেশন করা। ঠিক আছে? এগুলো এই লেয়ারের কাজ। ঠিক আছে? তো আপু থেকে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন লেয়ারে কি ব্যবহারকারীকে আমরা একটা ইন্টারফেস দিই। এই ইন্টারফেসে সে তার পছন্দ মতো তখন সেবা সে পায়। একটা জিনিস খেয়াল রাখবা, যে হচ্ছে তুমি যখন ডাটা পাঠাচ্ছ তখন এই ক্রম, ডাটা পাঠানোর সময় এই ক্রম। আর ডাটা যখন রিসিভ হচ্ছে, ডাটাটা প্রথমে ওয়াইফাই বা হচ্ছে অপটিক্যাল ফাইবার দিয়ে এসে তোমার মোবাইলের ডাটা লিঙ্ক লেয়ার দিয়ে, নেটওয়ার্ক লেয়ার দিয়ে, ট্রান্সপোর্ট লেয়ার হয়ে, সেশন হয়ে, প্রেজেন্টেশন হয়ে তোমার অ্যাপ্লিকেশন চলে আসছে। ঠিক আছে? যেটা তোমার মোবাইলে যখন আসতেছে তখন এই ক্রমে আসতেছে। আর তখন যখন তুমি ডাটা পাঠাচ্ছ তখন কিন্তু এই ক্রমে যাচ্ছে। তোমার মোবাইলের অ্যাপ থেকে প্রেজেন্টেশন লেয়ার হয়ে, সেশন হয়ে, ট্রান্সপোর্ট হয়ে, নেটওয়ার্ক হয়ে, ডাটা লিঙ্ক লেয়ার হয়ে ফিজিক্যাল দিয়ে চলে যাচ্ছে। চলো নেক্সট। ওএসআই এবং টিসিপি আইপি মডেলের পার্থক্যগুলো আমরা যদি নজরে এক পাশে দেখি, তাহলে বুঝতে পারবা যে জিনিসটা কি ছিল আসলে। দেখো, টিসিপি আইপি মডেলে তোমার 4টা লেয়ার ছিল, তাই না? 4টা মাত্র লেয়ার ছিল। কি কি লেয়ার গুলো ছিল? অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার আর নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। এই যে 4টা, 1, 2, 3, 4। আর ওএসআই মডেলের লেয়ার হচ্ছে 7টা। একটু আগে আমরা দেখলাম। তো 7টা লেয়ারে দেখো,
অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন আর সেশন মিলে টিসিপি/আইপি শুধু অ্যাপ্লিকেশন। তো বললাম না যে আমরা একটু বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ বুঝবো। টিসিপি/আইপির অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে যা কাজ, সেটাকে আমরা তিনটে ধাপে ভাগ করে বুঝতেছি। যে অ্যাপ্লিকেশন লেয়ারে রিকোয়েস্ট তৈরি হচ্ছে, বিভিন্ন ফরম্যাটিং এ ডাটা দেখতেছি, সেশন তৈরি হচ্ছে, ম্যানেজমেন্ট করা হচ্ছে, ক্লোজ করা হচ্ছে। এই পুরো ব্যাপারটা টিসিপি/আইপি মডেলে ছিল শুধু অ্যাপ্লিকেশন লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার দুইখানে একই রকম। যেটা নেটওয়ার্ক লেয়ারের কথা বলতেছি আমরা ওএসআই মডেলে, এই নেটওয়ার্ক লেয়ারটা টিসিপি/আইপি মডেলের ইন্টারনেট লেয়ারের সমতুল্য। আর আমাদের এখানে ডেটা লিঙ্ক লেয়ার ওএসআই মডেলের ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল লেয়ার মিলে হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার টিসিপি/আইপি মডেল। ঠিক আছে। তো ওএসআই মডেল কে তৈরি করছে? ওএসআই মডেল তৈরি করছে আইএসও। আর টিসিপি/আইপি মডেল তৈরি করছিল সেই আরপানেট কম্পিউটার যারা তৈরি করছে তারা তারা ওই যে আরপা। আরপা কি ছিল? এটা গবেষণা প্রকল্প কার? ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের। ঠিক আছে। ডিপার্টমেন্ট এই ডিতে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের আরপা প্রজেক্ট, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। ওএসআই মডেলটা হচ্ছে একটা তাত্ত্বিক মডেল বা রেফারেন্স মডেল। এটা বাস্তব কোনো এইভাবে ধাপে ধাপে আসলে বাস্তবে কাজ হয় না, কাজ এভাবেই হয়, কিন্তু এটা বোঝার জন্য। আর টিসিপি/আইপি মডেল বাস্তবে ব্যবহৃত হয়। ওএসআই মডেল শেখার জন্য বেশি ব্যবহৃত হয়। আর টিসিপি/আইপি মডেল বাস্তব নেটওয়ার্কে একদম নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে। তো আমাদের নেটওয়ার্কিং এর পার্টটুকু শেষ হলো। এরপরে আমরা নেটওয়ার্কিং ছাড়া আরো কিছু টপিক আছে তোমাদের সিলেবাসে, সেগুলো পড়বো। ইমেইল, ক্লাউড প্রযুক্তি, গুগল সার্চ, নৈতিকতা, সেগুলো পড়বো। তার আগে আমরা এই নেটওয়ার্কিং এর যে বেসিক জিনিসগুলো পড়লাম আমরা, সেটা একটু খালি রিকল করতে চাচ্ছি। আমি একটু রিকল করতে চাচ্ছি। নেটওয়ার্কিং কি জিনিস সেটা পড়ছি আমরা, নতুন করে আমি আর ব্যাখ্যা দিলাম না। পরে নেটওয়ার্কিং এর কত প্রকার, প্যান, ল্যান, ম্যান, ওয়ান, সেটা পড়ছি। তারপরে আমরা ওএসআই মডেল দেখলাম 7টা লেয়ার। মনে রাখার সহজ উপায় হচ্ছে কি, ফিডার খায় নাতিটা, সেই পাজি আপুটা। তোমরা অন্য কিছু মনে রাখতে পারো। আর আমার এই ব্যাপারটাকে কেউ নেগেটিভলি নিও না, আমি এটা আসলে শুধু মনে রাখার পারপাসেই এটা লেখা হয়েছিল। তো কেউ আপুটা বললে যদি মন খারাপ করো, তাহলে আপিটা বলতে পারো। ঠিক আছে, আপিটা। আর আমরা দেখলাম টিসিপি/আইপি মডেল, এগুলা নিয়ে প্রশ্ন আসার মতো কিন্তু। টিসিপি/আইপি মডেল, ওএসআই মডেল, এগুলো কিন্তু প্রশ্ন তোমাদের আসবে। চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে, এগুলো থেকে অবশ্যই আসবে। নেটওয়ার্ক ডিভাইস নিয়ে কথা বলছি আমরা, রাউটার, সুইচ, হাব, ব্রিজ, রিপিটার, মডেম, এগুলো নিয়ে কথা বলছি। আমরা আইপি অ্যাড্রেস নিয়ে কথা বলছিলাম, আইপি অ্যাড্রেস, আইপি ভার্সন 4, ভার্সন 6, প্রাইভেট আইপি, পাবলিক আইপি, স্ট্যাটিক আইপি, ডিনামিক আইপি। তারপরে আমরা সাবনেটিং এ চলে গেছিলাম। সাবনেটিং এরকম সিআইডিআর নোটেশন থাকতো, সেখান থেকে সাবনেট মাস্ক বের করতাম আমরা। কিন্তু সাবনেট মাস্ক বের করার কিছু শর্টকাট টেকনিক আমরা করছিলাম, যে হচ্ছে কি, যে টোটাল কতগুলো সাবনেট 2 টু দি পাওয়ার n বের করতে হয়, যে হোস্ট সংখ্যা বের করতে হয়, যে যতগুলো এরকম আমার সিআইডিআর থাকে ততগুলো আমার নেটওয়ার্কের বিট, বাকিটা তাহলে আমার হোস্টের বিট। হোস্টের বিট 2 টু দি পাওয়ার হোস্টের বিট করলেই সাবনেট বের হয়ে যায় এবং আমার হোস্ট সংখ্যা বের হয়ে যায়। তাহলে হোস্ট সংখ্যা থেকে আমার 2 যদি বাদ দিয়ে দিই, 2টা রিজার্ভ অ্যাড্রেস বাদ দিয়ে দিলে আমার সর্বোচ্চ ব্যবহারযোগ্য হোস্টের সংখ্যা বের হয়ে যায়। ঠিক আছে। বলতে পারো যে এই যে যতগুলা হোস্ট সংখ্যা বের হয়, প্রথম অ্যাড্রেসটা হচ্ছে নেটওয়ার্কের জন্য রেখে দেওয়া হয়, ওই নেটওয়ার্কটাকে চেনার জন্য। ওই সাবনেটটাকে স্পেসিফিক করে চেনার জন্য ওই একটা প্রথম অ্যাড্রেসটা রেখে দেওয়া হয়। আর শেষের অ্যাড্রেসটা রাখা হয় ব্রডকাস্ট করার জন্য, ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে রেখে দেওয়া হয়। ঠিক আছে। আমরা কিছু প্রোটোকল নিয়ে কথা বলছি, পোর্ট নাম্বার নিয়ে কথা বলছি। ঠিক আছে। আমরা তারপরে রাউটার লেয়ার 3 তে কাজ করে, সুইচ লেয়ার 2 তে কাজ করে, ওএসআই মডেলের হাব এবং রিপিটার কাজ করে একদম ফিজিক্যাল লেয়ারে কাজ করে। ঠিক আছে। তো ওএসআই হচ্ছে রেফারেন্স মডেল, টিসিপি হচ্ছে একটা প্রোটোকল স্যুট বা হচ্ছে বাস্তব ভিত্তিক একটা মানে প্রোটোকল ব্যবস্থা। এগুলো আমরা সবগুলা একটু এক লাইনে সামারি করে ফেললাম, তোমরা একটু মনে করার চেষ্টা করিও যে কি কি পড়ছো। আমরা নেক্সট স্লাইডে চলে আসছি, ইন্টারনেট পরিষেবা। এই পার্টটাতে আমরা পড়বো হচ্ছে ইমেইল নিয়ে পড়াশোনা করবো বেশ কয়েকটা স্লাইডে। ইমেইল নিয়ে পড়বো, তারপরে আমাদের আসবে হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে পড়াশোনা। সোশ্যাল মিডিয়া ভালো দিক, খারাপ দিক, এগুলো তোমরা অনেকে জানো, তাও পরীক্ষায় আসতে পারে। কিভাবে লিখবো সেটা আমরা দেখবো। তারপরে ক্লাউড প্রযুক্তি এবং হচ্ছে আমার গুগল সার্চ, এগুলো নিয়ে আমরা একটু সামনে দ্রুত পড়ে যাবো। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুব বেশি না, কিন্তু এসে যেতে পারে। ঠিক আছে, সিলেবাসে আছে, আসতে পারে। তো ইন্টারনেট পরিষেবা জিনিসটাকে যদি প্রশ্ন আসে, বলবা যে ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য প্রদান করা বিভিন্ন সুবিধা বা সেবা।
ইন্টারনেট পরিষেবা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে দেওয়া সেবা, সেটা ইন্টারনেট পরিষেবা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডাব্লিউ, ওয়েবসাইট ভিজিট করা, ইমেইল, মেইল পাঠানো, ডিজিটাল চিঠি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। জিনিসটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে কথা বলা। ভিডিও কনফারেন্সিং, তোমার জুম দিয়ে, মিট দিয়ে, অনেকেই ক্লাস ক্লাস করছো। ইনস্ট্যান্ট মেসেজিং বলতে তোমার হোয়াটসঅ্যাপ দিয়ে, মেসেঞ্জার দিয়ে মেসেজিং করছো। এগুলো তোমার ইন্টারনেটের তোমার সুফল। আমরা অ্যাপ দিয়ে টাকা ট্রান্সফার করে পাঠিয়ে দিতে পারতেছি। বাড়িতে বসে আমরা কেনাকাটা করতে পারতেছি। ঠিক আছে, ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। দারুণ ব্যাপার স্যাপার। সিনেমা দেখার জন্য আর অপরিষ্কার অপরিচ্ছন্ন আহ, খারাপ পরিবেশে যাই সিনেমা দেখতে হচ্ছে না। তুমি বাসায় বসে ওটিটি ব্যবহার করতে পারছো। চরকি, তারপর হচ্ছে ইন্ডিয়ার হইচই আছে যেমন, তারপরে নেটফ্লিক্স আছে ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, স্ট্রিমিং বলে এগুলোকে। এমনকি খেলা দেখার জন্য এখন মানুষ মোবাইলেই খেলা দেখতেছে। ঠিক আছে, চলো দেখি ইমেল নিয়ে পড়াশোনা করি একটু। ইমেল হলো ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল বার্তা পাঠানোর সবচেয়ে দ্রুত ও জনপ্রিয় পদ্ধতি। সবচেয়ে দ্রুত ও জনপ্রিয় পদ্ধতি। এর মাধ্যমে টেক্সটের পাশাপাশি ছবি, ডকুমেন্ট বা যে কোনো ফাইলও পাঠানো যায়, তবে একটা লিমিট আছে। লেস দেন 25 MB হতে হবে। লেস দেন 25 MB। 25 MBর চেয়ে বেশি হলে তখন সেটা তোমাকে কি করতে হয়, গুগল ড্রাইভে বা কোনো ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটা শেয়ার করতে হয়। এটা একটা লিমিটেশন আছে। তো হচ্ছে কি কি বৈশিষ্ট্য: দ্রুতগতি, ফাইল পাঠাতে পারছি, আর আমি চাইলে দীর্ঘদিন এই ইমেলগুলো লিখে দিতে পারতেছি যে আমার কোন বন্ধু কবে, কোন স্যার কবে কি মেল পাঠাচ্ছে। ঠিক আছে, তো পরীক্ষার খাতায় যদি লেখক লিখে লিখবে ইমেল হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল বার্তা আদান প্রদান করার একটা দ্রুততম পদ্ধতি। এর মাধ্যমে ডিজিটাল ফাইলও আদান প্রদান করা যায়। তুমি কথাটা লিখে দিও, 25 MBর চেয়ে কম হতে হয়। ঠিক আছে, তো ইমেল অ্যাড্রেসের উদাহরণের মধ্যে তোমার অবশ্যই একটা @ সিম্বল থাকে, এবং শেষে একটা তোমার কি ডোমেইন থাকে। যেমন যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছো তোমরা, তোমাদের কিন্তু নিজস্ব স্টুডেন্ট একটা ইমেল পাওয়ার কথা। ঠিক আছে, সেটা শেষে থাকবে কি nu.ac.bd। ঠিক আছে, এখানে তোমার নাম বা কিছু একটা @nu.ac.bd। তো হচ্ছে ইমেলের প্রধান উদ্দেশ্য কি? ইমেলের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাৎক্ষণিক যোগাযোগ করা, মুহূর্তের মধ্যে যেন যোগাযোগ করতে পারি, ফাইল পাঠাতে পারি অ্যাটাচমেন্ট করে। ঠিক আছে, এবং মূলত দাপ্তরিক কাজের ডিজিটাল রেকর্ড রাখার জন্য। যে আমি তোমাকে চিঠি পাঠাইছি, তুমি যদি বলো যে পাইনি বা পাঠাওনি, এটা তুমি বলার কোনো তোমার সুযোগ নেই, কারণ আমি অলরেডি যে পাঠাইছি সেটা আমার রেকর্ড আছে। ঠিক আছে, ডিজিটাল রেকর্ড আছে। ওকে, তো ইমেল ব্যবহার করার যে ধাপগুলো কি: প্রথমে তুমি লগ ইন করলে ইমেলে, তুমি কম্পোজ বাটনে ক্লিক করবা। তারপরে কি, প্রাপকের তুমি ঠিকানা দিবা টু নামে একটা জায়গা থাকে, ওখানে তুমি প্রাপকের ঠিকানা দিবা। ঠিকানা বলতে কি, এই যে ইমেল অ্যাড্রেস দিবা। তারপরে অবশ্যই সাবজেক্ট লিখবা, বিষয় লিখবা। সাবজেক্ট না লিখলে ইমেলটা আসলে মানে ইনকমপ্লিট থেকে যায়। ঠিক আছে, তারপর তুমি সেন্ড বাটনে ক্লিক করে পাঠিয়ে দিবা। যদি ইমেল সার্ভিসের নাম যদি লিখতে বলে কি লিখবা, শুধু জিমেল তো তুমি জানোই। আর আউটলুক লিখতে পারো, এটা মাইক্রোসফটের আউটলুক হচ্ছে মাইক্রোসফট। এখন লিখতে পারো ইয়াহু মেইল লিখতে পারো, ইয়াহু মেইল লিখতে পারো। তো ইমেলের সাবজেক্ট কেন এমফেসিস দিলাম, গুরুত্ব কি? ইমেলের সাবজেক্ট হচ্ছে কি জানো, এই সাবজেক্ট দেখেই ইমেলটি কি বিষয়ে সেটা প্রাপক বুঝতে পারে, দ্রুত বুঝতে পারে। তো পরীক্ষার খাতে কিভাবে লিখবা যে আমি ইমেলের বিষয়বস্তু মূল বডি না পড়েও সংক্ষেপে জানা যায়। প্রাপক গুরুত্বপূর্ণ ইমেল সহজে শনাক্ত করতে পারেন। জরুরি ইমেলকে অগ্রাধিকার দিয়ে পড়তে সাহায্য করা হয়। পরে সার্চ করে ইমেল খুঁজে পাওয়া সহজ হয়। সাবজেক্ট ছাড়া যদি তুমি মেল পাঠাও, সেটা আসলে প্রফেশনালিজম থাকে না। তো তাই সাবজেক্ট অবশ্যই লিখবা তোমরা যখন মেল পাঠাও। তো ইমেইলে সিসি আর বিসিসি এই জিনিসগুলো দেখা যায় ঠিক টু এই জায়গাটার পরেই এই সিসি বিসিসি লেখাগুলো আসে। তোমরা অনেকে হয়তো খেয়াল করছো। এগুলো পূর্ণরূপ পরীক্ষায় আসতে পারে। সিসি এর অর্থ হচ্ছে কার্বন কপি, কার্বন কপি। আর বিসিসি নিয়েও পড়বো, আগে এটা শেষ করি। তো যে কার্বন কপি মানে বুঝতেছো অনুলিপি, কপি পাঠিয়ে দিব আরেকজনকে। তো যাকে কপিটা পাঠিয়ে দিতে হচ্ছে তাকে আমি কোথায় রাখবো, সিসিতে রাখবো। তবে মজার বিষয় হচ্ছে এই টু এর এখানে যে অ্যাড্রেসটা দিছি, ইনি কিন্তু দেখতে পাবে যে সিসিতে কাকে রাখছি, মানে এই ইমেলটা কার কার কাছে সিসি করা হয়েছে। এই টু এর ব্যক্তিটা, প্রাপকটা, মানে প্রথম যে প্রাপক, সে দেখতে পাবে। এমনকি এই সিসিতে যাকে রাখছি সে তো দেখতে পাবে যে টু কাকে পাঠানো হয়েছিল। বিসিসি, তো বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। মানে এখানে যে অ্যাড্রেসটা লেখা হবে সেও কিন্তু এই চিঠিটা পাবে, একই চিঠি সেও পাবে। মজার বিষয় হচ্ছে এখানে যার নাম লেখা থাকবে সে কিন্তু দেখতে পাবে যে সিসিতে কাকে লেখা আছে আর টু তে কাকে লেখা আছে। সব কিন্তু এই বিসিসির এই ব্যক্তিটা দেখতে পাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই সিসিতে যারা আছে, টু তে যারা আছে, এরা কেউই এই বিসিসির লোকটাকে দেখতে পাবে না যে এনাকে যে আমি চিঠি পাঠাইছি, কাকে চিঠি পাঠাইছি বিসিসির মাধ্যমে।
মানে এই কপিটা যে আরেকজনকে পাঠাইছে বিসিসির মাধ্যমে, এরা বুঝতে পারবে না, এরা বুঝতে পারবে না। এই জন্য এটাকে বলা হয় ব্লাইন্ড কার্বন কপি। এই জন্য কি বলতেছে, অন্যদের অগোচরে পরিচয় গোপন রেখে অনুলিপি পাঠাতে ব্যবহৃত হয়। বিসিসিতে থাকা ব্যক্তির নাম অন্য প্রাপকেরা দেখতে পায় না। ব্যবহার, যখন গোপনীয়তা বজায় রাখতে চান বা স্প্যাম এড়াতে চান, তখন এটা ব্যবহার করতে পারেন। চলো আমরা আগাই। পরীক্ষার প্রশ্ন আসতে পারে আনসলিসিটেড ইমেল কি। এই আনসলিসিটেড ইমেল হচ্ছে এমন ইমেল যা প্রাপক নিজে চায়নি বা অনুরোধ করেনি, মানে কি অযাচিত করে কেউ পাঠায় দিছে, বলছে 1 কেজি আম মাত্র 500 টাকা নেবেন, ঠিক আছে, আমি কিন্তু আমের জন্য বিজ্ঞাপন লোকের কাছে চাইনি, তারা নিজেরাই পাঠিয়ে দিচ্ছে, তাহলে এরকম ইমেলকে বলা হচ্ছে আনসলিসিটেড ইমেল। বেশিরভাগ স্প্যাম ইমেইলই হচ্ছে আনসলিসিটেড ইমেল। যত স্প্যাম মানে কি, স্প্যাম ইমেল কোনগুলোকে বলে আসলে আমরা সামনে দেখবো। তবে এই স্প্যাম ইমেল বা হচ্ছে আনসলিসিটেড সবসময় যে ক্ষতিকারক হয় তা না, অনেক সময় বিজ্ঞাপনের কাজে ওরা কিন্তু ব্যবহার করে। যেমন আমাদের অফিসিয়াল ইমেলে অনেক সময় দেখা যায় যে টোনার লাগবে নাকি এরকম ইমেল চলে আসে, অথচ আমাদের অ্যাড্রেস তারা কিভাবে পাইছে ওরাই জানে। তো ফিশিং ইমেল জিনিসটা হচ্ছে প্রতারণামূলক ইমেল। ফিশিং নিয়ে আমরা চ্যাপ্টার 6 অনেক কিছু পড়ছি, বিস্তারিত এখানে আর পড়বো না। ফিশিং মানে কি, টোপ, দেখে মনে হয় পরিচিত ভালো জিনিস, কিন্তু ক্লিক করার পরে আমাকে এমন জায়গায় নিয়ে যায় হয়তো আমার ওই সময় একটা ভাইরাস ডাউনলোড হয়ে গেছে, এরকম হয়ে যেতে পারে। তাই ফিশিং ইমেল ব্যাপারগুলো বোঝার চেষ্টা করতে হবে। তোমার যদি অপ্রয়োজনীয় মনে হয় ওই ইমেলে ঢোকার প্রয়োজন নেই। অপরিচিত মনে হয়, সাবজেক্ট নাই, ঠিক আছে, লিঙ্ক দিছে, লিঙ্কের ইউআরএল দেখে তুমি বুঝতে পারছো না যে আসলে বিশ্বস্ত কিনা, না ঢোকাই ভালো। তাহলে ভালো অভ্যাস কি কি ইমেলে, যে তোমার ইমেল লেখার সময় তোমার সাবজেক্ট অবশ্যই দিবা, তোমার ভাষাগুলোকে পোলাইট রাখবা, অযাচিত কোনো ইমেল পাঠানো ঠিক না, ঠিক আছে। আর সাবজেক্টটাকে কি করতে হবে, প্রাসঙ্গিক রাখতে হবে। আমার ভিতরে বডিতে কি কন্টেন্ট আছে সেই কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক রেখে ছোট করে আমি সাবজেক্টটা লিখবো, ঠিক আছে। তো ইমেইল করার সময় একটা জিনিস খেয়াল রাখবা যে হচ্ছে অন্য কারো মালিকানার জিনিস না বলে পাঠানো ঠিক না। এই কপিরাইট মেনে চলতে হবে। কন্টেন্টের কপিরাইট মেনে চলার জন্য কি বলে আইন আছে, নীতিমালা আছে, সেগুলো তুমি না মেনে পাঠিয়ে দাও, তাহলে সেটা আইনগত একটা ঝুঁকি তৈরি করতে পারে, ঠিক আছে। হ্যাকার বা হচ্ছে অনেক খারাপ মানুষ তারা হচ্ছে ইমেইলের মাধ্যমে তোমার কম্পিউটারে ঢোকার একটা রাস্তা খুঁজে অনেক সময়। এজন্য ইনবক্সটাই তোমার হচ্ছে একটা কি, মানে প্রোটেকশন দেওয়ার একটা ভালো জায়গা, যে তোমার সেফটি ওখানে খুবই ইম্পর্টেন্ট। ইমেইল যখন তুমি ব্যবহার করবা খুবই সাবধানে ব্যবহার করবা। স্প্যাম নিয়ে কথা বলতেছিলাম। স্প্যাম জিনিসটা কি, যে প্রথমত এটা অযাচিত, মানে তুমি চাওনি তাও সে অনধিকার চর্চা করে তোমাকে পাঠাইছে, এবং কিছু বিজ্ঞাপন সেটা তোমার কোনো প্রয়োজন নেই সব জিনিসের, এরকম বিজ্ঞাপনও এই ধরনের স্প্যাম। আবার কেউ যদি ধরো যে ভাইরাসের লিঙ্ক দিয়ে পাঠায়, সেটাও স্প্যাম, ঠিক আছে, ক্ষতিকর লিঙ্ক পাঠালো স্প্যাম। ধরো যে কেউ প্রতারণামূলক কিছু লিখে পাঠালো, সেটাও স্প্যাম। তো স্প্যাম হচ্ছে বেশ কয়েক ধরনের হয়। এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে বাণিজ্যিক স্প্যাম, যে তোমার বিজ্ঞাপনগুলোকে বাণিজ্যিক স্প্যামের মধ্যে হয়। আর যেটা হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরির উদ্দেশ্যে যদি কিছু স্প্যাম মেল পাঠায়, সেটাকে বলে ফিশিং স্প্যাম, সেটাকে বলে ফিশিং স্প্যাম। পরীক্ষাতে লিখবা কিভাবে, যে স্প্যাম বলতে মূলত ইন্টারনেটে আসা অনাকাঙ্ক্ষিত ইমেইল বা মেসেজকে বোঝায়। ইমেইলে বলবো, মেসেজ বলি না, ইমেইলকে বোঝায়। অনাকাঙ্ক্ষিত ইমেইল হচ্ছে স্প্যাম, সহজ কথা। অনাকাঙ্ক্ষিত ইমেইল হচ্ছে স্প্যাম, মূলত বিজ্ঞাপনের কাজে এবং ক্ষতিকর ম্যালওয়্যার ছড়াতে এগুলো ব্যবহৃত হয়। স্প্যাম ইমেইলের দুইটা বৈশিষ্ট্য কি, দেখতে পাবা যে তুমি তাকে চিনতে পারবে না, তারা এটা অনুমতি ছাড়াই পাঠাচ্ছে। আর যে অফারগুলো দেয় বিশ্বাসযোগ্য থাকে না, মানুষ লোভে পড়ে যেন টোপটা গিলে নেয়, এই ধরনের অফার থাকে মূলত, ঠিক আছে, এবং ক্ষতিকর ভাইরাস লিঙ্ক থাকে এগুলোতে। তো কিভাবে আমি নিরাপদ থাকবো, অপরিচিত প্রেরকের ইমেইলে আমি ঢুকবোই না, ডিলিট করে দিব প্রথমে, ঠিক আছে। আর ইমেইলের ভিতরে যদি কোনো সন্দেহজনক কোনো লিঙ্ক থাকে আমি ক্লিক করব না। এই ধরনের মেইলকে আমি ব্লক করে দিব ইমেইলকে, এবং আমি এগুলোকে ফিল্টার ব্যবহার করবো। তো ইমেইলের কিছু ভদ্র ব্যবহারকে কি বলে বলা হয় নেটিকেট, মানে ইমেইলের জগতে, ডিজিটাল জগতে তোমার যে নৈতিক ব্যবহার সেটাকে বলে নেটিকেট। ব্যবহার বলতে বিহেভিয়ার বলছে, ঠিক আছে। কিরকম ব্যাপারটা, যে তুমি তোমার ইমেল অ্যাড্রেসে তুমি নিশ্চয়ই সবগুলো লেটার যদি বড় অক্ষরে লেখো না, তাহলে এটাকে একটু অ্যাগ্রেসিভ আচরণ হিসেবে মানুষ ধরে নেয়। যে তাই সাবজেক্টে তুমি মনে করলা যে একটু হাইলাইট করে দিই, একটু সবগুলো ক্যাপিটাল লেটারে লিখে দিই, এটা না করাই ভালো। ক্যাপিটাল লেটারটাকে একটু নেগেটিভলি দেখা হয়। সাবজেক্ট লাইন কখনোই ফাঁকা রাখবো না। সিসি নয় বিসিসি ব্যবহার করবো কোন সময়, যখন নিরাপত্তার ব্যাপার আছে, গোপনীয়তার ব্যাপার আছে, ঠিক আছে। তো আমার 3টে অপরচুনিটি আছে কি করব আমার নিরাপদ থাকার জন্য। স্প্যাম আমি এড়িয়ে চলবো, গোপনীয়তা
আমাকে মেনটেন করতে হবে এবং হচ্ছে আমার কপিরাইটের নিয়মটা মানতে হবে। তাহলে আমি একজন কি হব, দায়িত্বশীল ও নিরাপদ ডিজিটাল নাগরিক হয়ে উঠবো। আমরা সামাজিক নেটওয়ার্ক ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে একটু কথা বলবো। এরকম সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক তোমরা ব্যবহার করো, ইনস্টাগ্রাম অনেকে ব্যবহার করছে, টিকটক যাদের সময়ের অভাব নেই, অনেকে কি বলে ভিন্ন উপায়ে টাকা ইনকাম করার জন্য টিকটক ব্যবহার করছে, অনেকে শুধু মজা পাওয়ার জন্য। তো সোশ্যাল নেটওয়ার্ক সব যে খারাপ তা না, সোশ্যাল নেটওয়ার্ক নিশ্চয়ই ভালো দিক আছে। তো ভালোভাবে ব্যবহার করতে হবে। আমার যোগাযোগের ক্ষেত্রে আমার কি করতে হবে, সতর্কতা মেনে চলতে হবে। আর আমার কিছু কমিউনিকেশন স্কিল থাকতে হবে। কিরকম কমিউনিকেশন স্কিল? যেমন নেটিকেট মেনে চলবো আমি। আমি যখন ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করব, তখন আমি কিছু নেটিকেট মেনে চলবো। আমার পেশাগত ও ব্যক্তিগত কন্টেন্টের পার্থক্য বোঝা জরুরি। সঠিক ভাষা, সম্মান ও গোপনীয়তা বজায় রাখা ডিজিটাল শিষ্টাচারের অংশ। নেটিকেট কি যদি প্রশ্ন আসে, বলবা যে নেটিকেট হলো ডিজিটাল শিষ্টাচার। আর এই লিঙ্কডিন, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোকে পেশাগত আহ, যোগাযোগের জন্য ব্যবহার করাই সব থেকে বেশি ভালো। ব্যক্তিগত যোগাযোগগুলো একদম ওপেন করা আসলে মনে হয় ঠিক না। তো সোশ্যাল মিডিয়ার যেসব নেগেটিভ নেগেটিভ আর ইতিবাচক দিক আছে, সেগুলো একটু পরীক্ষায় আসার জন্য বেশ ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখে নিই একটু যে কিভাবে তোমরা লিখবা। যে সোশ্যাল মিডিয়া আবার সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ইন্টারনেট ভিত্তিক এমন একটি যোগাযোগ মাধ্যম যেখানে ব্যবহারকারীরা তথ্য, ছবি, ভিডিও ও মতামত আদান প্রদান করতে পারেন এবং অন্যদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন। ইতিবাচক দিক হচ্ছে দ্রুত যোগাযোগ করতে পারছি। আর সোশ্যাল মিডিয়াকে তথ্য আদান প্রদান এবং শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সব থেকে বড় যেটা দিক হচ্ছে ব্যবসা ও বিপণনে ব্যবহার করতে পারছি। অ্যাডভার্টাইজমেন্ট এটা বিপণনের একটা পার্ট। আর ব্যবসা একেবারে ই কমার্স বা এফ কমার্স, ফেসবুক কমার্স, এটা কিন্তু বিভিন্ন পেজের মাধ্যমে কত লোকাল বিজনেসে একদম পুরো বাংলাদেশে ছড়াই গেছে, জাম্প করছে। এই ব্যবসা বাণিজ্যগুলো, লোকাল বাণিজ্যগুলো এখন কিছুটা কি পাচ্ছে, পুরা কান্ট্রি ওয়াইড, দেশব্যাপী ছড়াই যাচ্ছে। সেই দিনাজপুরের লাল চাল চলে যাচ্ছে চট্টগ্রামে। ইতিবাচক দিকের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিনোদনের সুযোগ হচ্ছে। অনেকেই সুস্থ বিনোদনের জন্য কিছু ভিডিও ছাড়ছে, কেউ ভালো ভালো সুন্দর সুন্দর নাচ গানের ভিডিও ছাড়ে। তো অনেকে আবার যদিও এটা অপব্যবহার করছে। নেতিবাচক দিকের মধ্যে আছে আসক্তি, ডিজিটাল এডিকশন তৈরি হয়েছে। মানুষ একবার ফেসবুকে ঢুকলে, পড়তে বসছো, মোবাইলটা টুং করে শব্দ উঠলো, ফেসবুকে ঢুকলা, ঢুকে দেখা যায় 1 ঘন্টা সময় চলে গেছে। হায় হায়, এখন তো খাওয়ার সময় হয়ে গেছে, খায় দেয় ঘুম, পড়াশোনা শেষ। তো অনেক সময় গুজব ছড়ায়। তো মানুষ গুজব একটু বেশি খায়, যে কোনো খবর যাচাই না করে সে আবার শেয়ার করে দিয়ে দেয়। এভাবে গুজব খুব দ্রুত ছড়ায় যায়। এটা একটা নেতিবাচক দিক। আসক্তির পাশাপাশি এই গুজব একটা নেতিবাচক দিক। তো প্রশ্ন আসতে পারে, দুটো মেসেজিং অ্যাপের নাম লেখো। দেখবো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। দুটো ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারের নাম লেখো। জুম, গুগল মিট। ওকে। ভিডিও কনফারেন্সিং কি? ভিডিও কনফারেন্সিং হলো ইন্টারনেটের মাধ্যমে রিয়েল টাইমে যোগাযোগ করার পদ্ধতি। কেমন? কিভাবে যোগাযোগ করবো? ভিডিও, অডিও ও প্রয়োজনে স্ক্রিন শেয়ারের মাধ্যমে যোগাযোগ করার পদ্ধতি। ঠিক আছে। তাহলে ভিডিও কনফারেন্সিং এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এখানে ভিডিও অডিও দুটোই একসাথে আম, ছাড়া যায়। আমি যদি দূরেও থাকি, রিমোটলি থাকি, তাও মিটিং করা যায়। স্ক্রিন শেয়ার করা যায়, ফাইল শেয়ার করা যায়, কমেন্ট করা যায়, চ্যাট করা যায় এবং একাধিক ব্যক্তি একই সঙ্গে অংশগ্রহণ করতে পারে। এটা আমার বিশেষত্ব। তো ইন্টারনেট তথ্য তথ্য খোঁজার কাজ ছাড়াও আমরা ইন্টারনেট ব্যবহার করি ডাউনলোডের জন্য, বড় বড় ফাইল, মুভি, গেম, গান। ঠিক আছে, এগুলো আমরা কি করি, বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা থাকে, আমরা ডাউনলোড করি। ডিজিটাল যুগে তথ্য খোঁজা, ডাউনলোড করা আর অন্য অ্যাপ্লিকেশনে ট্রান্সফার করা এবং ক্লাউডে সংরক্ষণ করার দক্ষতা সব মিলেই গড়ে তোলে একজন দক্ষ দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহারকারী। আমরা এখন পড়বো হচ্ছে ডাব্লিউ ইউআরএল, সার্চ ইঞ্জিন, এই জিনিসগুলো কি। ডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইন্টারনেটের সবচেয়ে পরিচিত দুটি ধারণা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং ইউআরএল। ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে এগুলো পূর্ণরূপ কি, 1 মার্কের প্রশ্ন আসলো। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো ইন্টারনেটের ভিতরে থাকা ওয়েব পেজগুলোর এক বিশাল সংগ্রহ। এগুলোর হাইপার লিঙ্কের মাধ্যমে কি করা হয়, একে অপরের সাথে যুক্ত। হাইপার লিঙ্ক মানে একটা পেজ থেকে আরেকটা পেজে আমি যেতে পারি। বলতে পারো ইন্টারনেট আর ডাব্লিউ এক জিনিস নয়। ইন্টারনেট হলো রাস্তা, আর ডাব্লিউ হলো সেই রাস্তায় থাকা দোকানপাট। ইউআরএল নিয়ে পড়বো। ইউআরএল এর পূর্ণরূপটা প্রথমে দেখে নাও। লিখবা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এর মধ্যে কি কি থাকে, চলো উদাহরণ দেখি আগে।
যেমন www.google.com, এটা একটা ইউআরএল, www.search.edu, www.btrc.gov.bd। তো দেখো এই অ্যাড্রেস গুলার শুরুতে লেখা আছে www, এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আছে। এই সার্ভার গুলো কোথায় আছে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আছে। অ্যাড্রেস গুলোর পিছনে দেখো একটা করে ডট দিয়ে একটা করে কি দেওয়া আছে, ছোট্ট একটা অংশ আছে। এই ছোট্ট অংশটাই হচ্ছে তোমার টপ লেভেল ডোমেইন। সর্বশেষ যে ডটের পরে যা লেখা থাকে এটাকে বলে টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন, এখানে .com, এখানে .edu, এখানে .gov.bd। এই টপ লেভেল ডোমেইন দেখে বোঝা যায় এই যে ওয়েবসাইটটা এটা কি ধরনের ওয়েবসাইট। বোঝা যাচ্ছে এটা একটা কমার্শিয়াল ওয়েবসাইট, এই জন্য কম। কমার্শিয়াল ওয়েবসাইটের জন্য হচ্ছে কম। এডু ওয়েবসাইট একাডেমিক পারপাসে ব্যবহার করা হয়। আর .gov ওয়েবসাইটগুলো সাধারণত সরকারি সেবা দেয় এরকম ওয়েবসাইটে ব্যবহার করা হয়। আচ্ছা, এই ইউআরএল এর কিছু অংশ আমরা দেখি চলো। এই ইউআরএল এর শুরুর দিকে প্রোটোকল থাকে। এই যে আমরা শুধু www লিখছি না, এর সামনে কি থাকে জানো? প্রোটোকল থাকে। এই যে https:// এটা হচ্ছে একটা প্রোটোকলের নেম। যে এই যে আমি ইউআরএলটা লিখলাম, এখানে আমি যদি যোগাযোগ করব সেটা কোন প্রোটোকল দিয়ে যোগাযোগ হবে সেটা প্রথমে লেখা থাকবে। সেটা প্রথমে এখানে লেখা থাকবে https:// এটা দেওয়ার পরে এই অ্যাড্রেসটা লিখবে। যদি এস না থাকে তাহলে বুঝবো যে এটা সিকিউর কানেকশন না। ঠিক আছে? তো এই প্রোটোকলের পরে কি থাকে, যা যে যে জিনিসটা থাকে এটাকে বলে ডোমেইন নেম। এটাকে কি বলে? ডোমেইন নেম। যেমন গুগলের ডোমেইন হচ্ছে www.google.com, এটা হচ্ছে গুগলের ডোমেইন। এটা হচ্ছে গুগলের ডোমেইন। আর এই ডোমেইনের পরে আমরা স্ল্যাশ দিয়ে দিয়ে আমরা কি করতে পারি, বিভিন্ন ফোল্ডারের নাম লিখে লিখে স্পেসিফিক কোনো পাথ লিখে দিতে পারি। ঠিক আছে? এই যে পাথ, যেমন ধরো যে google.com এর পরে স্ল্যাশ দিয়ে সার্চ দিয়ে দিলাম, তো স্পেসিফিক কোনো একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এছাড়া তুমি ধরতে পারো যে www.search.edu/admission, দেখবো যে অ্যাডমিশন নামে যদি কোনো পেজ থাকে এটা ওপেন হয়ে যাবে, ডাইরেক্ট ওপেন হয়ে যাবে, তখন হোম পেজে নিয়ে যাবে না। শুধু যদি এটা চাপো তাহলে হোম পেজে নিয়ে যাবে। স্ল্যাশ দিয়ে যদি কোনো স্পেসিফিক পাথ দিয়ে দাও তাহলে স্পেসিফিক ওই পাথেই যে ওপেন হয়ে যাবে, যা থাকবে সেটা ওপেন হয়ে যাবে। তো যে আমরা ডোমেইন নেমের কথা বলতেছিলাম, এই যে www.google.com, আমরা যখন এই অ্যাড্রেসটা লিখি ব্রাউজারে, ভিতরে ভিতরে কি হয়, ডোমেইন নেম যে সিস্টেম সার্ভারটা আছে সে আমাদেরকে তখন এই অ্যাড্রেসটার পরিবর্তে একটা আমাদেরকে আইপি অ্যাড্রেস দিয়ে দেয়। যে সে দিয়ে দেয় বলতে এমন না, তার কাছে সেভ করা আছে যে এই ডোমেইনের জন্য সার্ভারটা আসলে যেখানে আছে সেই সার্ভারের আইপি অ্যাড্রেসটা কত। তো তোমরা যদি মোবাইলে এই মুহূর্তে ভিডিওটা পজ করো একটু করে, মোবাইলের ক্রোম ব্রাউজারে যে তুমি এই অ্যাড্রেসটা লেখো, এভাবে লেখো 142.251.153.119 লেখো, লিখে এন্টার দাও, গো দাও, দেখো কি আসে। দেখবো যে গুগলের ওয়েবসাইটে চলে গেছে, যে সার্চের যে ইন্টারফেসটা সেটা চলে আসছে। আমি একটু পজ দিচ্ছি, তোমরা দেখো একটু। তো এই ডিএনএস ট্রান্সলেশন বলে এটাকে। আমি ডোমেইন নেম থেকে আমি কি করতেছি, আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করতেছি। দেখো যত যত ওয়েবসাইট সবার এরকম আইপি অ্যাড্রেস মনে রাখা সম্ভব? সম্ভব না, কিন্তু গুগল.com নামটা কিন্তু সহজেই মনে থাকবে। তো আমরা এই জন্য ডোমেইন নেম বা ডাক নাম রাখি, যেন আমাদের এই কঠিন কঠিন আইপি অ্যাড্রেস গুলো মুখস্থ করতে না হয়। এটা কে মনে রাখে? এই ডোমেইন নেম সিস্টেম মনে রাখে। এটা একটা সার্ভারের মাধ্যমে পরিচালিত হয়। ডিএনএস সিস্টেম সার্ভারকে আমরা কি বলতে পারি, একটা নাম দিচ্ছে, সেটা হলো ইন্টারনেটের ফোন বুক। সেখানে একটা একটা করে ডোমেইন লেখা আছে, আর তার পাশাপাশি তার করেসপন্ডিং আইপি অ্যাড্রেস লেখা আছে। এবার পড়বো আমরা সার্চ ইঞ্জিন নিয়ে। সার্চ ইঞ্জিন কিভাবে আমাদের মানে কিওয়ার্ড নিয়ে সার্চ করে আমাকে একদম রিলেভেন্ট রেজাল্ট দিচ্ছে। কি করে সে? পরীক্ষায় আসতে পারে। সার্চ ইঞ্জিন তিনটে ধাপে কাজ করে: ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং। এটা মনে রাখো। সার্চ ইঞ্জিন হচ্ছে একটি ওয়েব অ্যাপ্লিকেশন যেখানে কিওয়ার্ড দিয়ে তথ্য খোঁজা যায়। পরীক্ষা কিভাবে লিখবা? সার্চ ইঞ্জিন হলো www এর বিশাল ভান্ডার থেকে ব্যবহারকারীর চাহিদা মতো তথ্য খুঁজে ফলাফল দেখানোর এক সফটওয়্যার, বা বলতে পারো ওয়েব অ্যাপ্লিকেশন। উদাহরণ গুগল, বিং, ইয়াহু। ঠিক আছে? এটি এমন এক ব্যবস্থা যা ব্যবহারকারীর প্রশ্নের ভিত্তিতে বিশাল ওয়েব দুনিয়া থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে দেয়। তো গুগল বিং এর পাশাপাশি নতুন এক প্ল্যাটফর্ম আসছে এখন, পারপ্লেক্স জিটি। পারপ্লেক্স জিটি হচ্ছে কি একটা জিনিস,
এআই ভিত্তিক বা এআই পাওয়ার সার্চ ইঞ্জিন। আমরা ক্লাউড স্টোরেজ নিয়ে কথা বলবো। ক্লাউড স্টোরেজ বলতে আমরা এই যেমন তোমার কম্পিউটারে বা মোবাইলে কি আছে, তোমার ডাটা রাখার জন্য মেমোরি আছে, কম্পিউটারে আছে হার্ড ডিস্ক, ঠিক আছে। তো কম্পিউটার অনেক সময় তো সাথে থাকে না, তাই না? অনেক সময় হচ্ছে ডাটা আমাদের স্টোরেজ শেষ হয়ে যায়, তখন আমরা অনলাইনেও ফাইল রাখতে পারি। দুইটা সুবিধা আছে। আমি আমার ল্যাপটপ যদি হারাই ফেলি বা হচ্ছে আমি ল্যাপটপ সাথে না থাকি বা ডিভাইস সাথে না থাকি, আমি কিন্তু যে কারোর ডিভাইস দিয়ে অ্যাক্সেস করে আমার প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবো, যদি আমার ইউজার আইডি পাসওয়ার্ড মনে থাকে। তাহলে এরকম কি কি সুবিধা আছে? গুগল ড্রাইভে তুমি ডাটা রাখতে পারো, আছে মাইক্রোসফট কোম্পানির ওয়ান ড্রাইভ সার্ভিস আছে, আছে এরকম ড্রপ বক্স শেয়ার করা যায়, ঠিক আছে। ড্রপ বক্স নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে তুমি ফাইল রাখতে পারবা এবং কয়েকজন মিলে কোলাবোরেট করে করে সেই ফাইল অ্যাক্সেস করতে পারবা। আচ্ছা, এখন ক্লাউডের মধ্যে নেটওয়ার্কিং এর ব্যবসা থাকে। তো আমরা ক্লাউড নেটওয়ার্কিং করার আগে আমরা একটু দেখবো ভার্চুয়ালাইজেশন জিনিসটা কি, ভার্চুয়াল মেশিন জিনিসটা কি। এক কম্পিউটারের ভিতরে একটা অপারেটিং সিস্টেম চলে, তার ভিতরে আমরা কি করতে পারি, বিভিন্ন অ্যাপ চালাতে পারি। তো এই যে ল্যাপটপ দিয়ে আমি এখন ক্লাস নিচ্ছি তোমাদের, এই ল্যাপটপের ভিতরে আমি যদি একটা এখন ভার্চুয়াল মেশিন চালু করি, ভার্চুয়াল মেশিনের ভিতরে আমি এখন কি করতে পারবো, অ্যান্ড্রয়েড চালাতে পারবো, চাইলে আমি লিনাক্স চালাতে পারবো, উবুন্টু চালাতে পারবো, ঠিক আছে। তো ভার্চুয়াল মেশিন তাহলে কি জিনিস? ভার্চুয়াল মেশিন হলো একটা ভার্চুয়াল কম্পিউটার, যা একটি বাস্তব কম্পিউটারের মতোই অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশন চালাতে পারে। তো এই ভার্চুয়াল মেশিন দিয়ে ভার্চুয়াল কম্পিউটার চালানোর যে নিয়মটা বা প্রসেসটা, সেটাকে বলে ভার্চুয়ালাইজেশন। একটি কম্পিউটারে একাধিক ভার্চুয়াল কম্পিউটার চালানোর প্রযুক্তি। আচ্ছা, কন্টেইনার কি জিনিস? সাধারণত ক্লাউড কম্পিউটিং এর কথা যখন আসে, ক্লাউড নেটওয়ার্কের কথা যখন আসে, এই যে এডাব্লিউএস হচ্ছে তোমার অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম, এজিওর হচ্ছে তোমার মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম, এরকম গুগলেরও ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম আছে, ওরাকলের ক্লাউড আছে, ঠিক আছে। তো এখানে এই ক্লাউড সার্ভারগুলোতে তোমার ওয়েবসাইট রাখার জন্য কি লাগে? কন্টেইনার লাগে। কন্টেইনার কি জিনিস? একটি হালকা ভার্চুয়াল পরিবেশ, যেখানে অ্যাপ্লিকেশন ও প্রয়োজনীয় লাইব্রেরিগুলো একসাথে প্যাকেজ করে চালানো হয়। এটিকে ভার্চুয়াল এটি ভার্চুয়াল মেশিনের তুলনায় কম রিসোর্স ব্যবহার করে, যেমন ডকার। তাহলে ভার্চুয়াল মেশিন দিয়ে আমি কি করতে পারতেছি? আমার কম্পিউটারে অন্য একটা অপারেটিং সিস্টেম চালাতে পারছি, ঠিক। ক্লাউডের সার্ভারে ডকার দিয়ে আমি আমার মতো সার্ভার আমি চালাতে পারবো। আমি যদি চাই এই ডকারের ভিতরে লিনাক্স দিব, লিনাক্স চালাতে পারবো। এই ডকারের ভিতরে আমি চাইলে উইন্ডোজ চালাতে পারবো, উইন্ডোজেরও সার্ভার আছে, ঠিক আছে। ক্লাউড স্টোরেজে তুমি ফাইল রাখলে সেটা তুমি শেয়ার করতে পারো, এটা সুবিধা। তোমাদেরকে আমরা যেমন ওই যে হ্যান্ড নোট গুলো দিচ্ছি, কি করছি, গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি, গুগল ড্রাইভের সেই ফাইলটার লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, সুবিধা না এখন? হ্যাঁ। তবে আমি সেটা কন্ট্রোল করতে পারি যে কারা কারা দেখতে পাবে, কারা কারা পাবে না, সেটা আমি কন্ট্রোল করতে পারি। আপাতত আমি আনলিস্টেড করে রাখছি, যে যেই লিঙ্ক পাবে সেই দেখতে পাবে। আর আমি যদি পাবলিক রাখতাম তো সবাই দেখতে পাইতো। বর্তমানে এখন পাবলিক না, এটা সবাই দেখতে পায় না, যার কাছে লিঙ্ক আছে সেই শুধু দেখতে পায়, ঠিক আছে। আর হচ্ছে যদি আমি ওখানে ইমেল অ্যাড্রেস একদম স্পেসিফিক করে দিতাম যে এই কয়টা ইমেল অ্যাড্রেস থেকে যদি তোমার কাছে রিকোয়েস্ট আসে, তাহলে তুমি তাকে শুধু দেখতে দিও, আমি একটা হোয়াইট লিস্ট দিব, হোয়াইট লিস্ট। তাহলে আমি কি করতে পারতেছি? অ্যাক্সেস কন্ট্রোল করতে পারতেছি। ক্লাউড স্টোরেজে যদি কিছু রাখি, সেটা শেয়ার করতে যেমন পারি, ঠিক আমি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতাও আমার কাছে থাকে। তো কি বলতেছে, ফাইলের মালিক বা ক্রিয়েটর পাবলিক ভিজিবিলিটি নিয়ন্ত্রণ করতে পারেন। কে দেখবে, কে এডিট করতে পারবে, কে শেয়ার করতে পারবে, হ্যাঁ, এগুলো সব নিয়ন্ত্রণ করা যায়। কোথায়? ক্লাউডের ডেটাগুলো। পরীক্ষায় আসলে কিভাবে লিখবা? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ক্লাউড প্রযুক্তি কি। তুমি লিখবা ক্লাউড টেকনোলজি বা ক্লাউড প্রযুক্তি হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে দূরবর্তী সার্ভারে ডেটা সংরক্ষণ করা যায়, এমনকি সফটওয়্যার ব্যবহার করা যায় এবং বিভিন্ন কম্পিউটিং সেবা গ্রহণ করা যায়। এটার বৈশিষ্ট্যগুলো কি? যে ইন্টারনেটের মাধ্যমে সেবা পাই, যে কোনো স্থান থেকে ডেটা ব্যবহার করা যাচ্ছে, ডেটা নিরাপদে সংরক্ষণ করা যায়। সুবিধা কি ক্লাউড টেকনোলজির? যে কোনো স্থান থেকে ডেটা ব্যবহার করা যাচ্ছে, তুমি ময়মনসিংহে থাকো আর ঢাকায় থাকো, তুমি আমি যে লিঙ্ক শেয়ার করছি সেই লিঙ্ক তুমি অ্যাক্সেস করতে পারবা, কোনো সমস্যা নেই। ডেটা ব্যাকআপ রাখা সহজ হয়, স্টোরেজ বাড়ানো সহজ। ক্লাউড টেকনোলজি আমার এখন যতটুকু ডাটা আমি যতটুকু জায়গা কিনে নিছি, তার চেয়ে আমি তাহলে কি করতে পারবো, বেশি জায়গা আবার কিনতে পারবো। তো একাধিক ব্যক্তি একই ফাইলে একসঙ্গে কাজ করতে পারে, এটা একটা ভালো সুবিধা, ঠিক আছে। ইন্টারনেট ছাড়া ব্যবহার করা কঠিন, এটা এর অসুবিধা। নিরাপত্তা গোপনীয়তার কিছু ঝুঁকি থাকতে পারে। ইন্টারনেট ধীর হলে কাজের গতি কমে যায়, স্বাভাবিক। তো ক্লাউড কম্পিউটিং নিয়ে তোমরা ইন্টারমিডিয়েটে খুব ভালো মতোই পড়ে আসছিলা। একটু যদি রিকল করো, কিছু টার্ম পড়ছিলা যে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস,
প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, সফটওয়্যার এজ এ সার্ভিস, এই ধরনের সেবা দিয়ে থাকে ক্লাউড কম্পিউটিং। তো সফটওয়্যার এজ এ সার্ভিস কি করে? ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করার সুযোগ দেয়। যেমন তোমার মোবাইলে তুমি ফটোশপ ব্যবহার করতে চাচ্ছ, তো ফটোশপ তো একটা ভারী সফটওয়্যার। হ্যাঁ, ফটোশপের মনে করো অ্যান্ড্রয়েড ভার্সন নাই, আর তুমি কি ফটোশপ ব্যবহার করতে চাচ্ছ, কি করবা? তুমি ওদের ফটোশপের অনলাইন বা হচ্ছে ক্লাউড সার্ভারে রাখা ফটোশপে তুমি ব্রাউজার দিয়ে লগ ইন করতে পারো, ঢুকতে পারো। এবং তুমি কম্পিউটারে যেভাবে কাজ করতেছো ঠিক একইভাবে সেই ক্লাউড সার্ভারে থাকা সফটওয়্যারটা তুমি মোবাইলের ব্রাউজার দিয়ে একইভাবে তুমি কাজ করতে পারো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। সফটওয়্যারটা আমার পিসিতে ইনস্টল করা লাগলো না, ডাউনলোড করাও লাগলো না। আমি কি করলাম? ব্রাউজার দিয়ে তাদের ওয়েবসাইট থেকে সেই সফটওয়্যারটা আমি অ্যাক্সেস করলাম। সফটওয়্যারটা আছে কোথায়? ক্লাউডে আছে। সফটওয়্যারটা চলতেছে কোথায়? ক্লাউডের একটা সার্ভারে চলতেছে। সফটওয়্যার যখন আমি ক্লাউড সার্ভার থেকে অ্যাক্সেস করছি, সেটাকে বলতেছি আমি সাস, সফটওয়্যার এজ এ সার্ভিস। আর যখন সফটওয়্যার তৈরি করার সার্ভিস আমি ক্লাউড সার্ভার থেকে নিচ্ছি, সেটাকে বলতেছি আমরা পাস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। ঠিক আছে? আর ইয়াস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, এটা কি জিনিস? ইন্টারনেটের মাধ্যমে সার্ভার, স্টোরেজ এবং নেটওয়ার্ক এর মতো অবকাঠামো ভাড়া দিয়ে থাকে। ইনফ্রাস্ট্রাকচার, সার্ভার ভাড়া দেয়, স্টোরেজ ভাড়া দেয়, নেটওয়ার্ক ভাড়া দেয়। যেমন একটু আগে আমরা গুগল ড্রাইভ এগুলো দেখতেছিলাম, এগুলো যে ফ্রি ভার্সন আছে, লিমিটেড ভার্সন, মাত্র কয়েক জিবি দেয়। তোমার যদি এর চেয়ে বেশি ডেটা প্রয়োজন হয়, স্টোরেজ প্রয়োজন হয়, তখন তোমাকে টাকা দিয়ে কিনতে হবে। তো ঠিক এরকম ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ, ড্রপবক্স ব্যবহার করে তুমি কি করতে পারো? টিম ওয়ার্ক তৈরি করে একটা ফাইল শেয়ার করে তোমরা কজন মিলে কাজ করতে পারো। যখন তোমরা যতটুকু আপডেট করবে অটোমেটিক ক্লাউড সার্ভারের সাথে, সেটা কি হয়ে যাবে? সিঙ্ক হয়ে যাবে। সিঙ্ক মানে হচ্ছে সিঙ্ক্রোনাইজড হয়ে যাবে, মানে সময়ের সাথে সাথে যতটুকু পরিবর্তন অটোমেটিক সেভ হয়ে যাবে। ঠিক আছে? তো ক্লাউড স্টোরেজের নিরাপত্তা নিশ্চিত করার কি কি জিনিস আছে? তোমাকে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। হ্যাঁ, কেবল বিশ্বস্ত ব্যক্তিদের সাথেই ফাইল শেয়ার করতে হবে। আহ, তারপর হচ্ছে নিশ্চয়ই শক্তিশালী ও আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। একই রকম পাসওয়ার্ড সবসময় ব্যবহার করলে সেটা একখানে লিক হয়ে গেলে আরেকখানে দুর্বলতা তৈরি করে। আমরা একেবারে শেষের দিকে আসছি, শেষ পার্ট একেবারে এই এই কোর্সের, নিরাপত্তা, আইন ও নৈতিকতা। তোমাদের সিলেবাসে এটা আছে, পিপলস প্রাইভেসি। তো ইন্টারনেট ব্যবহার করার কারণে যদি প্রাইভেসি নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু মোটেই ভালো ভালো কিছু হবে না। ঠিক আছে? ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্য আর আমার অনলাইন গতিবিধি, মানে কি কোথায় কোথায় কোন কোন ওয়েবসাইটে ঢুকতেছি, যাচ্ছি, আসতেছি, এসব তথ্য কি থাকবে? সুরক্ষিত থাকবে। এই সুরক্ষিত রাখার এই বিষয়টাকে বলতেছি আমরা গোপনীয়তা। উদাহরণ কি? যে কারো অনুমতি ছাড়া ছবি, ফোন নাম্বার, অবস্থান আমরা শেয়ার করব না, প্রকাশ করব না। কোনো অ্যাপ যেন অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য সংগ্রহ না করে, সেটা আমরা খেয়াল রাখবো। সাইবার বুলিং, তোমরা এটা অলরেডি একবার পড়ছো চ্যাপ্টার 6-এ। সাইবার বুলিং হচ্ছে এক ধরনের অপরাধ, ডিজিটাল অপরাধ। কি জিনিসটা? ইন্টারনেটের কাউকে ইচ্ছাকৃতভাবে হয়রানি করা, ভয় দেখানো, অপমান করা, মানসিক নির্যাতন করা, দেখে এগুলোকে বলে সাইবার বুলিং। তো ইন্টারনেট ব্যবহারের কিছু নিয়ম আছে, কিছু রুলস রেগুলেশন আছে, পরীক্ষায় এগুলো আসতে পারে, একবার দেখে নিই আমরা। ইন্টারনেটের ব্যবহারের নিয়ম ও নীতিমালা বলতে ইন্টারনেট নিরাপদ, দায়িত্বশীল ও আইনসম্মতভাবে ব্যবহারের জন্য অনুসরণীয় নিয়মগুলোকে বোঝায়। কি কি নিয়ম? আমার পাসওয়ার্ড হবে শক্তিশালী, এবং পাসওয়ার্ড আমি নিয়মিত কি করব? পাল্টাবো। এর মধ্যে তাহলে কি হবে? কেউ যদি পেয়ে যায়, নতুনটা গেস করতে পারবে না। ঠিক আছে? আমার ব্যক্তিগত তথ্য অপরিচিত কারোর সাথে শেয়ার করব না। ফিশিং ইমেইলে ক্লিক করব না। অন্যের প্রাইভেসিকে আমি কি করব? রেসপেক্ট করব, সম্মান করব। অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য প্রকাশ করব না। কারোর সাথে ছবি তুলছি, তো তার পারমিশন ছাড়াই আমি ছবিটা ফেসবুকে ছেড়ে দিলাম, এটা ঠিক হবে না। ঠিক আছে? কপিরাইট আইন মেনে চলবো। অনুমতি ছাড়া অন্য কারো সম্পদ আমরা কি করব না? শেয়ার করব না। সাইবার বুলিং অবশ্যই করবো না, এবং সাইবার বুলিং এর শিকারও আমরা যেন না হই, সচেতন থাকতে হবে। ঠিক আছে? আর বিশ্বস্ত নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করবো আমরা। পারতপক্ষে শুধু HTTPS ওলা যে ওয়েবসাইট গুলো আছে, সেগুলো শুধু আমরা মানে অ্যাক্সেস করার চেষ্টা করব। ঠিক আছে? অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিয়মিত আপডেট রাখবো, যেন আমাদের নতুন নতুন ট্রেন্ডের ভাইরাস আসলে সেগুলোকে যেন ধরতে পারে। আর পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় খুবই সাবধানে থাকবো। কোনো সেন্সিটিভ ডকুমেন্ট তথ্য আমরা দিব না। ইন্টারনেট ব্যবহারের 5টা মূল নিয়ম মনে রাখো। নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আমার নৈতিকতার বিষয়টা এনশিওর করতে হবে, গোপনীয়তার বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে, আইন মেনে চলবো, আমার একটা দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করবো। ইন্টারনেটের জন্য ব্যবহারটা আমার কি হয়? দায়িত্বশীল ব্যবহার হয়। তো এই নিয়ম কানুন গুলাকে
আইসিটি সংক্রান্ত নিয়মকানুনগুলোকে একসাথে কি করা হয়েছে, আইসিটি পলিসি হিসেবে আহ, তৈরি করা হয়। আইসিটি পলিসি হলো তথ্য প্রযুক্তির সঠিক, নিরাপদ এবং নৈতিক ব্যবহার নিশ্চিত করার জন্য সরকার বা প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত নীতিমালা ও নির্দেশনার সমষ্টি। আইসিটি নীতি ইন্টারনেটের সঠিক, নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে সাহায্য করে। আইসিটি নীতির উদ্দেশ্য কি? তথ্য প্রযুক্তির উন্নতি সাধন করা, ডিজিটাল সেবাকে সম্প্রসারণ করা, মেইনলি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা, ই গভর্নেন্স ও ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা। বাংলাদেশের আইসিটি পলিসির প্রধান লক্ষ্য কি? প্রশ্ন আসতে পারে যে হচ্ছে সকল নাগরিকের জন্য আইসিটি সেবা সহজলভ্য করা, ইন্টারনেটের মাধ্যমে সরকারি সেবা সহজেই মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এতে করে কি হবে? মধ্যস্বত্বভোগী অনেক দালালদের পেট পড়বে, এতে করে হচ্ছে জনগণ সরাসরি সেবা পাবে, দুর্নীতি কমে যাবে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষা স্বাস্থ্য প্রশাসনে আইসিটির ব্যবহার বৃদ্ধি করা। আমরা এখন পড়বো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এর নৈতিকতারই একটা অংশ। মেধাস্বত্ব অধিকার জিনিসটা হচ্ছে কারো একচেটিয়া কোনো অধিকার, যে তৈরি করছে তার একটা অধিকার থাকে, যে সে তার মেধা দিয়ে এটা তৈরি করছে, তো এটা বিক্রি করে যদি কোনো টাকা পয়সা পাওয়ার বিষয় থাকে, সেটা এখন তুই তার অধিকার, ঠিক আছে? তো এরকম মেধাস্বত্ব অধিকারের মধ্যে কিছু কপিরাইট, কেউ বই লিখছে, গান লিখছে, সফটওয়্যার বানাইছে, এগুলো সৃজনশীল কাজগুলা কে বানাইছে? সে মালিককে স্বীকৃতি দেয়, তার অনুমতি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না। ট্রেডমার্ক সাধারণত ব্যবসার সাথে সম্পর্কিত, ব্র্যান্ড, লোগো ও পণ্যের পরিচয় রক্ষা করে। ব্র্যান্ড, লোগো ও পণ্যের পরিচয় রক্ষা করে। এরপরে আছে তোমার পেটেন্ট। কি আছে? পেটেন্ট। পেটেন্ট হচ্ছে নতুন উদ্ভাবন ও প্রযুক্তির একচেটিয়া অধিকার। পেটেন্টের একটা উদাহরণ দিই, এই যেমন ওয়্যারলেস প্রযুক্তি, ব্লুটুথ প্রযুক্তি, প্রতিটা প্রযুক্তির কি আছে? পেটেন্ট আছে। ট্রেড সিক্রেট, ব্যবসায়ের গোপন তথ্য, সূত্র বা রেসিপি। পরীক্ষা লেখার মতো করে একটু পরিচলো, যে বৌদ্ধিক সম্পত্তি অধিকার বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, আইপিআর জিনিসটা কি? আইপিআর হলো সৃজনশীল কাজের উপর নির্মাতার আইনি অধিকার। এর মধ্যে কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক অন্তর্ভুক্ত। উদাহরণ: সাহিত্য, শিল্পকর্ম, সফটওয়্যার, আবিষ্কার, নকশা, সঙ্গীত ইত্যাদির উপর স্রষ্টার আইনগত অধিকার। আইপিআর এর গুরুত্ব যদি বলে, কি জিনিস বলছে, যে স্রষ্টার অধিকার রক্ষা করে, অনুমতি ছাড়া নকল বা ব্যবহার প্রতিরোধ করে, নতুন উদ্ভাবন ও সৃজনশীলতাকে উৎসাহিত করে, আইনগত সুরক্ষা প্রদান করে। মানে কেউ যদি অন্যায় করে, অপব্যবহার করে, অনুমতি না নিয়ে, চাইলে মালিক কি করতে পারবে? মামলা করতে পারবে, এই জন্য আইনগত সুরক্ষা দেয়। তো সরকারে দেখি কপিরাইট জিনিসটা হচ্ছে সৃজনশীল কাজকে রক্ষা করে। উদাহরণ: বই, গান, সিনেমা, ছবি, সফটওয়্যার। প্যাটেন্ট, নতুন আবিষ্কার যা কখনো আগে পৃথিবীতে ছিল না, নতুন ওষুধ, নতুন যন্ত্র, নতুন প্রযুক্তি। যেমন টাচ স্ক্রিন প্রযুক্তি কবে আসছে? খুব রিসেন্ট ঘটনা। একটা সময় কিন্তু বাটন ফোন ছিল, এই টাচ স্ক্রিন প্রযুক্তিটা যে আবিষ্কার করছে সে কিন্তু পেটেন্ট করে নিছে। এলইডি লাইট, পেটেন্ট করে জিনিস। ট্রেডমার্ক, ব্র্যান্ডের নাম, যেমন ধরো যে প্রাণ, আরএফএল, সুপারস্টার, এই যে ব্র্যান্ডের নামগুলো, এগুলো কি ট্রেডমার্কের মধ্যে আছে। আমি চাইলে নতুন করে এখন আরএফএল নামে কোনো কোম্পানি তৈরি করতে পারবো না। ওরা যে লোগোটা ব্যবহার করছে সেই লোগোটা ব্যবহার করতে পারবে না। এমনকি ওরা যেসব প্যাকেটে করে বিস্কুট বা হচ্ছে কোনো ডিভাইস, কোনো কিছু বিক্রি করতেছে, সেই প্যাকেটটাও আমি হুবহু কপি করতে পারবো না, ডিজাইনটা। ঠিক আছে? তো অ্যাপলের লোগো, নাইকের এই টিক চিহ্নের যে সিম্বলটা, কোকা কোলার যে নাম যেভাবে লেখে, এগুলো আমি কপি করতে পারবো না। কেন পারবো না? কে রেস্ট্রিক্ট করে দিল? এই যে ট্রেডমার্ক। ইন্টারন্যাশনালি কিছু অর্গানাইজেশন আছে যারা এগুলো দেখভাল করে। ট্রেড সিক্রেট, গোপন ব্যবসায়িক তথ্য বা সূত্র। যেমন কোকা কোলা কিভাবে তাদের কোকা কোলা বানায়, এই গোপন রেসিপি কিন্তু কাউকে বলে না, এটা ট্রেড সিক্রেট। কেএফসি এত ভালো পিৎজা কিভাবে বানায়, এটা কিন্তু সে কারোর সাথে শেয়ার করে না, কোনোদিনও করে না। ঠিক আছে? এটা তাদের ট্রেড সিক্রেট। আচ্ছা, আমরা এই যে মেধাস্বত্ব আছে এমন সম্পদকে যদি অনুমতি ছাড়া ব্যবহার করি, তাহলে সেটাকে বলবো আমরা পাইরেসি। পাইরেসি কি জিনিস? অনুমতি লাগে, অনুমতি নাই, অনুমতি নেই। অনুমতি ছাড়াই কি করছি?
কপিরাইট যুক্ত কোনো ডিজিটাল কন্টেন্ট আমি ব্যবহার করছি বা বিতরণ করতে সাহায্য করছি। এটাই হচ্ছে পাইরেসি। এটা কি? অপরাধ। কপিরাইট কি? যে মালিক তার অধিকার। আর পাইরেসি সে অধিকার লঙ্ঘন করে আমি কি করছি? অবৈধভাবে ব্যবহার করছি। পাইরেসির কিছু ক্ষতি আছে, কি কি? যে জিনিসটা বানাইছে তার আর্থিক ক্ষতি হয়, তার অজান্তে এই জিনিসটা ব্যবহার করছে মানুষ, কিন্তু সে আর্থিকভাবে লাভ পাচ্ছে না পাইরেসির কারণে, ঠিক আছে? তো পাইরেটসের কি ক্ষতি? যখন সৃজনশীল কোনো কিছু এরকম পাইরেটেড হয়ে যায়, তখন সেই মালিক আর নতুন কিছু তৈরি করতে উৎসাহ পায় না। আচ্ছা, পাইরেসি প্রতিরোধের উপায় হচ্ছে লাইসেন্সকৃত সফটওয়্যার ব্যবহার করতে হবে, কপিরাইট আইন মেনে চলতে হবে, বৈধ ও বিশ্বস্ত উৎস থেকে সফটওয়্যার বা কন্টেন্ট সংগ্রহ করতে হবে। পাইরেসি পড়লাম, স্পেসিফিক করে সফটওয়্যার পাইরেসি যদি বলি, পরীক্ষা প্রশ্ন আসতে পারে সফটওয়্যার পাইরেসি কি? যে অনুমতি ছাড়াই সফটওয়্যারের অবৈধ কপি তৈরি বা ব্যবহার করাই হলো সফটওয়্যার পাইরেসি। এটি আইনত দণ্ডনীয় ও সৃজনশীল মানুষদের কি করে? ক্ষতি করে। পাইরেটেড সফটওয়্যারে ভাইরাস থাকার ঝুঁকি বেশি, তাই খুবই সাবধান। এরকম ফ্রি ও পাইরেটেড সফটওয়্যার দিয়ে কিন্তু হ্যাকাররা টোপ ফেলে আছে, খুবই সাবধানে পা ফেলিও। সফটওয়্যার পাইরেসির কিছু উদাহরণ চলো দেখি। লাইসেন্স ছাড়া সফটওয়্যার ইনস্টল যদি করো, একটি লাইসেন্স দিয়ে অনেক কম্পিউটারে সফটওয়্যার ব্যবহার করো। তোমাকে লাইসেন্স দিতে একটা কম্পিউটারে চালানোর জন্য, তুমি একই লাইসেন্স দিয়ে একাধিক কম্পিউটারে ইনস্টল করে তুমি ওই ওই লাইসেন্স ব্যবহার করতেছো। এটা তো ঠিক না। হ্যাঁ, ঠিক আছে, এটা সফটওয়্যার পাইরেসির উদাহরণ। আর অনুমতি ছাড়া সফটওয়্যার কপি যদি তুমি অন্যদের মধ্যে বিতরণ করো, সেটাও সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার পাইরেসির ক্ষতি কি? ক্ষতি হচ্ছে সফটওয়্যার নির্মাতা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, কপিরাইট আইন লঙ্ঘিত হয়, পাইরেটেড সফটওয়্যারে ভাইরাস বা ম্যালওয়্যার থাকার ঝুঁকি থাকে, সফটওয়্যার আপডেট বা অফিসিয়াল সহায়তা পাওয়া যায় না। আর কিভাবে প্রতিরোধ করব? লাইসেন্সকৃত সফটওয়্যার ব্যবহার করতে হবে, বৈধ উৎস থেকে আমরা সফটওয়্যার সংগ্রহ করব, কপিরাইট আইন মেনে চলবো, প্রয়োজনে ফ্রি বা ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করব, এবং নিজের নৈতিকতা বজায় রাখবো। শেষ কথা, যে নিরাপদ, নৈতিক ও দক্ষ ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাকে কি কি করতে হবে? প্রথমে কোনো ওয়েবসাইটে গেলে আমি ইউআরএলটা ভালো মতো দেখার চেষ্টা করবো যে সেটা HTTPS দিয়ে শুরু হয়েছে কিনা, সেটা বিশ্বস্ত কিনা, সেটা আমি চিনি কিনা, জানাশোনা ওয়েবসাইট কিনা। সার্চ ইঞ্জিনে আমি যখন কিওয়ার্ড দিয়ে সন্ধান করব, আমি দেখবো যে আমি সঠিক সার্চ ইঞ্জিনে গেছি কিনা। ডাউনলোড করার সময় আমি সঠিক ওয়েবসাইট থেকে ডাউনলোড করব, না হলে পাইরেটেড সফটওয়্যার ডাউনলোড করতে যে এমন হতে পারে যে ভাইরাস বা ম্যালওয়্যার চলে আসতে পারে আমার পিসিতে। ফাইল যখন ট্রান্সফার করব, অবশ্যই এনক্রিপ্ট করে শেয়ার করার চেষ্টা করব। আর ক্লাউড স্টোরেজে যখন আমি ডাটা রাখবো, আমি নিরাপদে রাখার জন্য টু স্টেপ ভেরিফিকেশন চালু করব, এবং আমার পিসির ব্যাকআপ আমি কিছু রাখতে পারি ক্লাউড স্টোরেজে, এতে করে আমার পিসি যদি নষ্ট হয়ে যায়, আমার সেন্সিটিভ ডাটা যেন আমার ক্লাউডে যেন নিরাপদ থাকে। ঠিক আছে? এই কয়টা ধাপ মিলে কাজ করলে তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা খুব দ্রুত ও কার্যকর হয়। আমরা কি করব? এইসব জিনিস মেনে চলে আমাদের এই নিরাপদ ইন্টারনেট ব্যবহারকে নিশ্চিত করব। আমাদের এই ক্লাসটা শেষ হলো, চ্যাপ্টার 7 শেষ। তবে একটা জিনিস খেয়াল রাখো, পরীক্ষার জন্য তোমার হ্যান্ড নোটটাই যথেষ্ট, ঠিক আছে? ক্লাস যে 3টা করলা, এটা শুধু বোঝার জন্য, তোমার মাথায় কনসেপ্ট তৈরি করার জন্য। তুমি এপাশ থেকে ওপাশ একবার মন দিয়ে পড়বা, পরে আমাদের কুইজে অংশ নিবা। MCQ কুইজ, 100টা MCQ আছে। কে কত মার্ক পাইলা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে মার্কস গুলো জানাই যাবা, ঠিক আছে? আমরা কিন্তু একটা মডেল টেস্ট নিব, পরীক্ষা তোমাদের ইতিহাস পরীক্ষা শেষ হয়ে যে মাঝখানে গ্যাপ আছে, এখানে কোনোদিন আমরা ডেট দিয়ে দিব। তো তখন তোমরা পরীক্ষা উত্তর করে আমাকে PDF দিতে পারবা, আমি তখন তোমাদেরকে এটা গাইডলাইন দিয়ে দিব। তো আপাতত ভিডিওগুলো দেখে থাকো, আর একবার করে হ্যান্ড নোট শেষ করে কুইজে অংশ নিয়ে থাকো, ঠিক আছে? ভালো থাকো, তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা। আজকের মতো বিদায়।